আসসালামু আলাইকুম। সবাইকে লেকচার নাম্বার 6 এ স্বাগতম। আজকের আমাদের পড়াটা খুবই গুরুত্বপূর্ণ লেকচার, আজকে হয়ে যাবে স্বয়ংসম্পূর্ণ। তো সবাই থাকো, যারা যারা জয়েন করবে তারা একটু নামটা মেনশন করে দিবা, যেহেতু বাহিরে অনেক বৃষ্টি, পড়ালেখায় তৈরি হবে অনেক প্রবলেম, তৈরি হবে ভেজাল সৃষ্টি। তো আমরা নেটওয়ার্কের সামান্য প্রবলেম হইতে পারে, মাঝে মাঝে আটকাইতে পারে, সেটা ইনশাল্লাহ বাদ দিয়ে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যে হচ্ছে সেটা ইগনোর করো। চেষ্টা করবো ইনশাল্লাহ টপিকটা খুব দ্রুততার সাথে শেষ করে দেওয়ার জন্য। মজার একটা টপিক, পাওয়া আনন্দ, থাকবে না দ্বিধাদ্বন্দ্ব। তো যারা যারা আসতেছে একটু মেনশন করে দাও, ফ্রেন্ডদেরকে নিজের নামটা একটু মেনশন করে দাও। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমাদের গ্রুপে। অলরেডি মনে হয় আটকানো শুরু হয়ে গেছে, প্রবলেম শুরু হয়ে গেছে। আমি তো বলছিলাম আগে প্রবলেম হবে সৃষ্টি, এটার প্রতি রাখবো না দৃষ্টি, দৃষ্টি না রাখবো ক্লাসের মধ্যে, যাতে আমাদের পড়া হয় খুব সহজে। আমি সবগুলো গ্রুপে লিংক দিয়ে দিছি অলরেডি। একটু ঢুকো তোমরা সবাই, যারা যারা ঢুকবা তারা একটু নামটা মেনশন করে দাও, আর যারা যারা যাদের ফ্রেন্ডরা এখনো ঢুকেনি একটু আর্লি ক্লাসে চলে আসতে বলো। যারা যারা আসতেছো তাদের নামটা একটু মেনশন করো, আর যারা যারা এখনো আসো নাই খুব দ্রুত চলে আসো। একটু আমাকে তোমরা সবাই একটু জানাই দাও যে হচ্ছে কোনো ধরনের সমস্যা আছে নাকি, আমার ক্লাস ঠিকভাবে দেখা যাচ্ছে নাকি, সাউন্ডটা একটু ক্লিয়ার আছে নাকি। যদি সাউন্ড ক্লিয়ার থাকে আমরা করে দিব শুরু, পড়া হবে শুরু, শুরু হবে খেলা, চলবে সারা বেলা। তো একটু আমাকে জানাই দাও সাউন্ডটা ক্লিয়ার আছে নাকি। একটু তোমরা আমাকে জানাও সাউন্ডটা ক্লিয়ার আছে নাকি, যদি ক্লিয়ার থাকে তাহলে ভাইয়া শুরু করে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নমস্কার সবাইকে। যারা যারা জয়েন করতেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাদের ফ্রেন্ডরা জয়েন করেনি আর্লি জয়েন করতে বলো, ক্লাসটা এখনো শুরু করে দিচ্ছি। যাদের ফ্রেন্ডরা জয়েন করেনি খুব দ্রুত আর্লি জয়েন করতে বলো। সব কিছু ক্লিয়ার আছে, তাইলে আমরা এখন আমাদের খেলাটা শুরু করে দিই, চলে যাচ্ছে আমাদের বেলা। তো আসো, আমাদের আজকের টপিক হইলো আমাদের আজকে টপিক হইলো অনেকগুলো টপিক আসলে একসাথে অ্যাড হয়ে গেছে, মজাটাও হবে সেরকম। তো দেখো, রক্তচাপ, উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ, ব্যারো রিসেপ্টর, ব্যারো রিফ্লেক্স, উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ, ব্যারো রিসেপ্টর, বোর্ড, সিকিউ, এমসিকিউ, অ্যাডমিশন এমসিকিউ, অনেক কিছুই আছে আসলে আজকে আমাদের ক্লাসের মধ্যে আছে। তো একটা প্রবলেমই শুধু এখানে ক্রিয়েট হবে, যেটা হইলো রাতের বেলা, রাতের বেলায় হয় আসলে অন্য খেলা, কিন্তু আমরা এখানে বসাবো বোরিং খেলা।
তো এখানে আসলে মূলত আসলে আমাদের নেটওয়ার্কের হবে প্রবলেম, সেই দিকে আমরা দৃষ্টিপাত করব না, আমরা দৃষ্টিপাত করব এই পড়াটার দিকে। নেটওয়ার্কের প্রবলেম হইলেও কোনো সমস্যা নাই, এই ক্লাসটা আজকের ক্লাসের শেষে আমি ইউটিউবে আপলোড দিয়ে দিব, সেই আপলোডকৃত ভিডিওটা তোমরা দেখতে পারবে, বাট লাইভে দেখার মজাটা ইউটিউবে পাবা না। লাইভেই হবে চরম একটা ফিল, সেই ফিলটা না পাইলে তুমি পাবা না কোনো থ্রিল। তাহলে তোমার থ্রিল পাইতে হইলে অবশ্যই লাইভে থাকতে হবে, লাইভে থাকো, মজা নাও। তো আসো আমরা মোটামুটি শুরু করে দিই। আর খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হইলো, তোমাদের মিশু ভাইয়া ক্লাস নিছে কেমিস্ট্রি রসায়ন, একটু নেটওয়ার্কের কারণে ঝামেলা হয়েছে, আমারও হইতে পারে, সামনে কিছু বলা যায় না। তো পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 4টা ক্লাস নিছে রসায়নের, আয়ন শনাক্তকরণের 4টা ক্লাস নিছে। খুবই হট টপিক, খুবই হট টপিক, আগুন টপিক, আগুন ঝরিয়ে যায়, কোশ্চেনের মধ্যে আগুন ঝরে এই টপিক দিয়ে। আয়ন শনাক্তকরণ 4টা পার্ট, যারা দেখো না তারা একটু কষ্ট করে 4টা পার্টই দেখে নিবা। যদি দেখো আয়ন শনাক্তকরণ হবে যে হয়ে যাবে তোমার বেসিক ক্লিয়ার, থাকবে না আয়ন শনাক্তকরণে কোনো ক্লিয়ার। তো আয়ন শনাক্তকরণ 4টা পার্ট একটু কষ্ট করে সবাই দেখে নিবা, গ্রুপের মধ্যে সবগুলো ভিডিওই সেভ আছে। তো আসো আমরা মোটামুটি আমাদের ক্লাস শুরু করে দিই। আমাদের আজকে টপিকটা হইলো রক্তচাপ। আজকে আমাদের পড়া হবে খাপে খাপ। রক্তচাপ খুবই গুরুত্বপূর্ণ, রক্তচাপ ছাড়া হার্টের পড়া থাকে অসম্পূর্ণ, রক্তচাপ দ্বারাই হবে হার্টের পড়া স্বয়ং সম্পূর্ণ। আজকে শেষ হবে হার্টের ফেজ 2, ফেজ 2 শেষ হলে আমরা বলবো ইয়াহু, আমাদের পড়া আজকেই শেষ হবে ফেজ 2। তাহলে আমরা দেখি মোটামুটি আমাদের পড়াটা কি হবে আজকে, দেখি। তো আমাদের সর্বপ্রথম হইলো রক্তচাপ। ভাইয়া রক্তচাপ জিনিসটা কি? খুবই সহজ, আমরা সবাই শুনতেছি, আমরা সবাই আজীবন শুনে আসতেছি মানুষের রক্ত আছে, রক্ত আছে মানে রক্তের চাপও আছে। যেমন বউ থাকলে থাকে বউয়ের চাপ, যেমন বউয়ের জন্য জামাই থাকলে থাকে জামাইয়ের চাপ, ঠিক তেমনি আমাদের সবার দেহে, বউ জামাই সবার দেহেই আছে রক্ত। তাহলে বউ জামাই দুজনকেই প্রেশার দিবে কমন একজন জিনিস, সেই চাপটাকে আমরা বলবো রক্তের চাপ। তাহলে রক্তের চাপটা কি জিনিস সেটা যদি আমরা একটু ভালো করে দেখি, দেখো আমি খুব সহজভাবে একটা ডেফিনেশন বা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। সাপোজ এটা ধরো একটা রক্ত নালিকা, সাপোজ এটা ধরো একটা রক্ত নালিকা, এটা আর্টারি, এটা আমরা আর্টারি বা ধমনী বলতেছি, কারণ ভাইয়া লাল কালার দিয়ে আঁকছে এজন্য ধমনী। যদি ভাইয়া নীল কালার দিয়ে আঁকতাম তাহলে এটা হয়ে যেত অবশ্যই শিরা। তাহলে এই যে লাল কালার দিয়ে ধমনীটা আঁকলাম, এই ধমনীটার ভিতর দিয়ে রক্ত কিভাবে প্রবাহিত হয়? এই ধমনীর ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয় একদম সরলভাবে, এটা আমরা সকলেই জানি। এই ধমনীর ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয় এই সরল পথে, কিন্তু মজার ব্যাপার হলো রক্ত যখন প্রবাহিত হয় রক্ত ডানে বামে চাপ দিয়ে দিয়ে যায়, ঠিক আছে? যেমন তুমি রাস্তা দিয়ে হাঁটার সময় যদি কাউকে এই হাত দিয়ে আর এই হাত দিয়ে গুতা দিয়ে দিয়ে যাও, তো রক্তের কাজটাও সেম, হাঁটতেছে সোজা গুতা দিবে ডানে আর বামে, ডানে আর বামে। তো দেখো এই জিনিসটাও হইলে এরকম, রক্ত যাবে সোজা কিন্তু গুতাটা দিবে প্রাচীরের গায়ে, গুতাটা দিবে প্রাচীরের গায়ে, গুতাটা দিবে প্রাচীরের গায়ে, মানে এই লম্বালম্বি প্রাচীরের গায়ে চাপ প্রয়োগ করে। তাহলে রক্ত যায় সোজা, চাপ প্রয়োগ করে পার্শ্ব চাপ, মানে প্রাচীরের গায়ে পার্শ্বভাবে। এই যে চাপটা রক্ত নালিকার প্রাচীরের মধ্যে সৃষ্টি হয়, এই চাপটাকে আমরা বলি রক্তের চাপ। এই চাপটা সৃষ্টি হয় রক্ত দিয়ে, এজন্য একে বলতেছি আমরা রক্তের চাপ বা ব্লাড প্রেশার। আসি তো তাহলে সিম্পল ডেফিনিশন, রক্ত রক্তনালীর ভিতর দিয়ে স্ট্রেট ফরওয়ার্ড সোজাভাবে প্রবাহিত হয়, বাট যখন যাওয়া আসা করে তখন সে উপরে এবং নিচে রক্ত প্রাচীরে চাপ দিয়ে দিয়ে যায়, তাই এই চাপকে আমরা বলি রক্তের চাপ ভাই। তো এই রক্তের চাপটা আমরা ডেফিনিশনটা পাইলাম। রক্তের চাপ মূলত ভাইয়া 2 ধরনের আছে। আমরা জানি এটা হচ্ছে আমাদের হার্ট, হার্টের ক্ষেত্রে আমরা দেখি হার্টের উপরের যে দুইটা জিনিস সে দুটো হচ্ছে যে অ্যাট্রিয়াম বা অলিন্দ, নিচের যে দুইটা প্রকোষ্ঠ সে দুটোকে আমরা বলি ভেন্ট্রিকল বা নিলয়। ভাইয়া ভেন্ট্রিকলের যখন সংকোচন হয় তখন হার্ট থেকে রক্ত বের হয়ে যায়। আমরা অলরেডি দেখছিলাম আমাদের বাম ভেন্ট্রিকল যখন সংকুচিত হয় তখন মহাধমনীর মাধ্যমে, এই তো মহাধমনী একটা উঠছে, মহাধমনীর মাধ্যমে রক্ত বের হয়ে চলে যায়। এবং আমাদের ডান ভেন্ট্রিকল যখন সংকুচিত হয় তখন ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনী দিয়ে রক্ত বের হয়ে যায়, পালমোনারি ধমনী দিয়ে রক্ত বের হয়ে যায়। তাহলে এই জিনিসটা আমরা দেখছিলাম প্রিভিয়াস ক্লাসগুলোতে ভাইয়া। তো আমাদের এই যে বাম ভেন্ট্রিকল এবং ডান ভেন্ট্রিকলের সংকোচনের মাধ্যমে, অর্থাৎ ভেন্ট্রিকলের সংকোচন হয় এবং রক্ত ধমনী দিয়ে বের হয়ে যায়, সেই সময় রক্ত যে চাপটা নিয়ে বের হয়ে যায় সেই চাপটাকে আমরা বলি ভেন্ট্রিকলের রক্তের চাপ বা সিস্টোলিক চাপ।
সিস্টোল হচ্ছে কোথায় ভেন্ট্রিকলে, মানে সংকোচন হচ্ছে কোথায় ভেন্ট্রিকলে, তাই ভেন্ট্রিকলের থেকে রক্তনালীতে চলে যাচ্ছে, তখন রক্তের যে চাপটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলি সিস্টোলিক ব্লাড প্রেশার বা সিস্টোলিক রক্তচাপ। এবং আরেকটা মজার কথা হইলো, যদি রক্ত চলে যায়গা, রক্ত মহাধমনী এবং ফুসফুসি ধমনী দিয়ে চলে যাওয়ার পরে আবার ভেন্ট্রিকলগুলো প্রসারিত হবে, অর্থাৎ ভেন্ট্রিকলের ডায়াস্টোল হবে। এই ডায়াস্টোলের সময়ও রক্তনালীর মধ্যে রক্তের একটা চাপ থাকে, সেই চাপটা একটু কম থাকে, কারণ এখন রিল্যাক্স হয়ে গেছে, এখন চাপ কম, ঠিক আছে। তো এই যে চাপটা কমে গেল, এই কম চাপটা সৃষ্টি হচ্ছে ডায়াস্টোলের সময়, ভেন্ট্রিকলের ডায়াস্টোলের সময়, এই জন্য এই চাপটাকে আমরা বলি ডায়াস্টোলিক চাপ। তো আসো দেখি আমরা রক্তের চাপ কয় ধরনের পাই। আমরা রক্তের চাপ মূলত পাই দুই ধরনের, একটা হলো সিস্টোলিক রক্তের চাপ, আর একটা হলো ডায়াস্টোলিক রক্তের চাপ। তাহলে একটা হলো সিস্টোলিক রক্তচাপ, একটা হলো সিস্টোলিক রক্তচাপ, আর একটা হলো ডায়াস্টোলিক রক্তচাপ। আচ্ছা, তো সিস্টোলিক রক্তচাপটা ভাইয়া কখন হচ্ছে? যখন ভেন্ট্রিকল গুলা সংকুচিত হচ্ছে, সিম্পল সিস্টোল হচ্ছে, আর ভেন্ট্রিকল যখন প্রসারিত হচ্ছে তখন ডায়াস্টোলিক রক্তচাপ হচ্ছে। ভাইয়া সিস্টোলিক ডায়াস্টোলিক রক্তচাপের মানটা কত? খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সিস্টোলিক রক্তচাপের একটা মান আছে, সিস্টোলিক রক্তচাপের একটা মান আছে, মানটা হচ্ছে 100 থেকে 140 মিলিমিটার অফ মার্কারি। তোমরা অলরেডি যারা রসায়ন পড়তেছো তারা রসায়নের মধ্যে জানবা যে চাপের একটা একক হচ্ছে মিলিমিটার অফ মার্কারি। এটা আগের একক, বর্তমানের এককগুলো আমরা প্যাসকেল দিয়ে প্রকাশ করি, মানে যেটা নিউটনীয় আধুনিক একক, বাট আগের একক হিসেবে আমরা চাপের একককে মিলিমিটার মার্কার দিয়ে প্রকাশ করতে পারি। তো আমরা সিস্টোলিক যে রক্তের চাপটা, এই চাপটা একটু বেশি, কারণ সংকোচনের কারণে রক্তগুলো বের হয়ে যাওয়ার ফলে একটা চাপ সৃষ্টি হচ্ছে। এই চাপটা হচ্ছে 100 থেকে 140, এটা হচ্ছে একটা গড় মান, মানে অ্যাভারেজ মান। তো একটা রেঞ্জের থেকে আমি যদি একটা অ্যাভারেজ মান বের করতে যাই, অ্যাভারেজটা হবে 120 মিলিমিটার অফ মার্কারি। 120 মিলিমিটার অফ মার্কারি। সাধারণত আমাদের বয়সে 120-এর কাছাকাছি আমাদের উপরের রক্তচাপটা থাকে। উপরের রক্তচাপ কোনটা ভাইয়া? সিস্টোলিক রক্তচাপটা থাকে। তাহলে ভাইয়া ডায়াস্টোলিক রক্তচাপটা কত হবে? এটা একটু নিচের রক্তচাপ হবে। কেন? ডায়াস্টোলের কারণে হচ্ছে, মানে ভেন্ট্রিকল দুটো এখন প্রসারিত হয়েছে, মানে রিল্যাক্স হয়েছে, তাহলে রক্তের চাপটা একটু কমে গেছে। কত ভাইয়া? এভারেজ মানটা হলো, একটা রেঞ্জের মান হলো 60 থেকে 90 মিলিমিটার অফ মার্কারি। এটাকে যদি আমরা একটা এভারেজ মানে হিসাব করি, তাহলে আমরা একটা এভারেজ মান পাবো 80 মিলিমিটার অফ মার্কারি। তো ভাইয়া তাহলে আমরা চারটা জিনিস মূলত জেনে ফেললাম। সিস্টোলিক ব্লাড প্রেশারটা 100 থেকে 140 মিলিমিটার অফ মার্কারি, মিলিমিটার অফ মার্কারিটা একটা চাপের একক। ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা একটু কম, 60 থেকে 90 মিলিমিটার অফ মার্কারি, এটাও চাপের একক। এভারেজ মানগুলো জানা লাগবে। এখন কথা হইলো ভাইয়া একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সিস্টোলিক রক্তচাপ এবং ডায়াস্টোলিক রক্তচাপের কোনো পার্থক্য যদি করি, পার্থক্যের দ্বারা কি কোনো রক্তচাপ মিন করে? সিস্টোলিক রক্তচাপ এবং ডায়াস্টোলিক রক্তচাপ দ্বারা পার্থক্য করলে, অর্থাৎ আমি যদি এভারেজ সিস্টোলিক রক্তচাপটা নিই এবং এভারেজ ডায়াস্টোলিক রক্তচাপটা নিই, এভারেজ সিস্টোলিক রক্তচাপ এবং এভারেজ ডায়াস্টোলিক রক্তচাপের একটা পার্থক্য, এই পার্থক্যটাকে আমরা বলবো পালস প্রেশার বা পালস চাপ। ঠিক আছে, পালস প্রেশারটা তুমি হিসাব করতে পারো। আমাদের এই যে পালস আছে, আমরা এখানে পালস দেখি, এই যে একটা হাত, এই হাতটার মধ্যে তুমি যদি তিনটা আঙ্গুল দিয়ে তিনটা পয়েন্টে ধরো এটা, তখন তুমি এখানে খেয়াল করতে পারবা যে এই জায়গাটাতে একটা বিট হচ্ছে। ঠিক আছে, এখানে আমাদের একটা ধমনী আছে, ধমনীটার মধ্যে একটা বিট হচ্ছে, স্পন্দন হচ্ছে, এটা হচ্ছে পালস প্রেশার। এই প্রেশারটা কত ভাই? এই প্রেশারটা কিভাবে বের করবো? সহজ হিসাব, এই প্রেশারটা বের করতে পারবো যে এই যে সিস্টোলিক চাপ, তাহলে আমরা যদি বলি পালস, পালস প্রেশার হচ্ছে সিস্টোলিক বিপি মাইনাস ডায়াস্টোলিক, সিস্টোলিক বিপি মাইনাস ডায়াস্টোলিক বিপি। 120 এভারেজ মানটা, 120 সিস্টোলিক, 120 এভারেজ মানটা মাইনাস ডায়াস্টোলিকের এভারেজ মানটা 80, যদি বিয়োগ করি আলটিমেটলি আমি মান পাবো 40 মিলিমিটার অফ মার্কারি। এটাই হচ্ছে আমার পালস প্রেশার, এটাই হইলো আমার পালস প্রেশার। তাহলে আমরা যে পালস প্রেশারটা পাই, সেই পালস প্রেশারটা হইলো, আমরা যে পালস প্রেশারটা পাই সেই পালস প্রেশারটা হইলো 40 মিলিমিটার অফ মার্কারি, 40 মিলিমিটার অফ মার্কারি, 40 মিলিমিটার অফ মার্কারি। এই জিনিসটা আমাদের মাথায় থাকতে হবে। আমি এটার একটা ছবি তুলে রাখি। এখন আটকাচ্ছে, বোঝা যাচ্ছে, আসলে বৃষ্টির দিনে আটকানোটা একটু, আমরা সবাই আসলে এটাকে
অ্যাভয়েড করতে পারতেছি না, কারণ এটা আমাদের সবাইকে, বাংলাদেশের সব মানুষ এই জিনিসটার সাথে অবশ্যই হ্যাবিচুয়াল। আমরা যখন কোচিং করি বা কোচিংয়ে পড়ি তখনও দেখা যায় যে হচ্ছে যে এই বর্ষাকালীন বাংলাদেশের বৃষ্টি স্নাত বাংলাদেশের জন্য আমাদের ক্লাস কম করে হলে 1 থেকে 2 মাস মিস যায়। ঠিক আছে, তো বৃষ্টি স্নাত বাংলাদেশে আমরা যেহেতু কোচিংয়ে ক্লাস মিস করে দিচ্ছি, অনলাইনে তো ভাইয়া অবশ্যই মিস করতে হবে, কিছু করার নাই। তো আমরা আসলে অসহায়, আমাদের কিছু করার নাই, ক্লাস এভাবেই করতে হবে ভাই, এভাবেই চালিয়ে যাব। তাই তো আমরা এখন তাহলে শুরু করি ভাই। আমাদের নেক্সট পয়েন্টটা কি হবে? আমরা একটা জিনিস জেনে গেলাম যে সিস্টোলিক চাপ ডায়াস্টোলিক চাপটা কি। এখন আমরা ভাই আরেকটা জিনিস জানতে চাই, সেই জিনিসটা হলো উচ্চ রক্তচাপ কি ভাই? উচ্চ রক্তচাপ কি ভাই? তো আমরা রক্তচাপটা এখান থেকে মুছি, আমরা এখানে একটা জিনিস দেখি যে উচ্চ রক্তচাপ, উচ্চ রক্তচাপ যাকে আমরা ইংরেজিতে বলি হাই হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, অথবা আমরা আরেকটা নাম দিতে পারি উচ্চ রক্তচাপের হাইপার হাইপার টেনশন, হাইপার টেনশন। হাই ব্লাড প্রেশার অর হাইপার টেনশন, এই জিনিসটা কি ভাই? উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ হলো সহজ হিসাব, দেখো তোমার উপরের রক্তচাপ সর্বোচ্চ উঠতে পারে 140, নিচের রক্তচাপ যেটা মানে ডায়াস্টোলিক রক্তচাপ যেটা, সেটা সর্বোচ্চ উঠতে পারে 90। সর্বোচ্চটা চিন্তা করো, এর বেশি যদি উঠে যায় তাহলে ধরো উপরের রক্তচাপটা হইতে পারে 140, নিচের রক্তচাপটা হইতে পারে সর্বোচ্চ 90। 140 সর্বোচ্চ, 90 সর্বোচ্চ। এর বেশি যদি কোনো রক্তচাপ হয়ে যায়, এর বেশি কারো যদি রক্তচাপ হয়ে যায়, লাইক ফর এক্সাম্পল ধরো কারো রক্তচাপ 180/120, রক্তচাপটা এভাবেই লিখা হয়, উচ্চ রক্তচাপটা উপরে লিখবা, নিম্ন রক্তচাপটা নিচে লিখবা, এভাবে রক্তচাপ সাধারণত মেডিকেলীয় টার্মে লেখা হয়। তো ভাইয়া এটা তাহলে এটা কি? এটা অবশ্যই 140 থেকে বেশি, উপরেরটা নিচেরটা 190 থেকে বেশি 120, তাহলে এটা অবশ্যই হাই ব্লাড প্রেশার, এইচবিপি, হাই ব্লাড প্রেশার। আচ্ছা ভাইয়া তাহলে আরেকটা কমন জিনিস বলে দেন যে নিম্ন রক্তচাপটা কি? নিম্ন রক্তচাপটা হইলো ভাইয়া খুব সহজ, নিম্ন রক্তচাপ, নিম্ন রক্তচাপ, বা আমরা ইংরেজিতে যদি লিখি লো ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, অথবা আমরা এখানে হাইপার বলছিলাম, এখানে জাস্ট হাইপোটেনশন, হাইপোটেনশন, হাইপোটেনশন। নিম্ন রক্তচাপ কত ভাইয়া? সিম্পল হিসাব, সবার নিচের রক্তচাপটা কত? উপরে সিস্টোলিক রক্তচাপটা সর্বনিম্ন হইতে পারে 100, ডায়াস্টোলিক রক্তচাপটা সর্বনিম্ন হইতে পারে 60। এরও যদি কমে যায় লাইক 100/60, এটা হচ্ছে সবচেয়ে নিম্ন রেঞ্জটা, 100 সবার নিচে, 60 সবার নিচে। এর নিচেও যদি চলে আসে, লাইক তোমার ধরো উপর রক্তচাপটা এখন তোমার 80, নিচের রক্তচাপটা ধরো এখন তোমার 40, তাহলে উপর রক্তচাপ সর্বনিম্ন 100, 100 থেকে কমছে 80, 60, 60 থেকে কমছে 40, তাহলে এই যে এই জিনিসটাকে আমরা বলবো লো ব্লাড প্রেশার, এলবিপি। তাহলে হাই বিপি, হাই ব্লাড প্রেশার। উচ্চ রক্তচাপের আরো বেশি যদি রক্তচাপটা সৃষ্টি হয়ে যায়, অতিরিক্ত রেঞ্জে যদি চলে যায় 140/90 এর বেশি হয়ে যায়, তাহলে সেটা হাই ব্লাড প্রেশার। আবার যদি নিম্ন রক্তচাপ নিচের অঞ্চলটা মানে নিচের রেঞ্জটা 100/60 এর কম হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলবো লো ব্লাড প্রেশার। তো হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার তোমরা সবাই জানো, আসলে আমাদের ঘরে সবাই আছে, বিশেষ করে আমাদের আব্বু আম্মুদের হাই ব্লাড প্রেশার থাকে, অনেকের লো ব্লাড প্রেশার থাকে, এই জন্য আমরা অনেক ধরনের ওষুধ খাই, অনেকে টেনোকার্ড খাই, অনেকে ফিক্সোকার্ড খাই, অনেকে নেভিভোলোল খাই, অনেক ধরনের ওষুধ আছে আসলে ব্লাড প্রেশারগুলো নর্মাল রাখার জন্য, নট কমানো নট বাড়ানো, ব্লাড প্রেশার নর্মাল রাখে। উচ্চ রক্তচাপ হলে সেটাকে নর্মাল রাখবে, নিম্ন রক্তচাপ হলে সেটাকে নর্মাল রাখবে। ওষুধগুলোর কাজ হচ্ছে কিন্তু ব্লাড প্রেশার নর্মাল রাখা, বাড়াবে না। উচ্চ রক্তচাপ হলে সেটাকে কমাই দিবে না, বা নিম্ন রক্তচাপ হলে সেটা কিন্তু বাড়াই দিবে না, বাড়াই দিলে আবার সমস্যা। তাহলে নর্মাল রাখাটাই আমাদের ওষুধগুলোর বা হাইপার টেনশন বা ব্লাড প্রেশারের ওষুধগুলোর মূল কাজ। তো এখন ভাইয়া উচ্চ রক্তচাপের জন্য কি কি রোগ হইতে পারে? আরে ভাই, মানুষের দেহের রোগেরও একমাত্র উদ্দীপক উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ দিয়ে মানুষের দেহের প্রায় সব ধরনের রোগ সৃষ্টি হয়। কি কি রোগ সৃষ্টি হয় ভাই? অনেক ধরনের রোগ সৃষ্টি হয়, লাইক তোমার সর্বপ্রথম সৃষ্টি হইতে পারে স্ট্রোক। তোমার রক্তচাপ যদি অনেক বেড়ে যায়, তাহলে তোমার এই যে দুইটা ক্যারোটিড ধমনী আমাদের ঘাড়ের এই জায়গা দিয়ে উঠছে, এই জায়গা দিয়ে উঠে যাবে আমাদের ব্রেইনে। তো ব্রেইনের মধ্যে আমাদের অনেক ছোট ছোট ধমনী শিরা থাকে, এই জায়গাগুলোতে যদি রক্তচাপ বেড়ে যায় তাহলে ধমনী শিরাগুলো ছিঁড়ে যাবে। আমাদের ব্রেনের ধমনী শিরা ছিঁড়ে গেলে ব্রেনের মধ্যে রক্তপাত হবে, সেই কন্ডিশনটাকে আমরা বলবো স্ট্রোক। স্ট্রোক করছে, তাহলে 1 নাম্বার পয়েন্টে স্ট্রোক করতে পারে। 2 নাম্বার পয়েন্ট বুকে ব্যথা হইতে পারে, মানে এনজাইনা, আহা বুকে ব্যথা।
তো এই বুকে ব্যথা থেকে সৃষ্টি হবে হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক থেকে সৃষ্টি হবে হার্ট ফেইলিওর, ফেইল করবে আর কাজ করবে না তোমার হার্ট, হার্ট ফেইলিওর মানে তো তুমিও নাই, ঠিক আছে। এরপরে তোমার রক্তচাপ যদি বেড়ে যায়, রক্ত কিন্তু আমাদের দূষিত পদার্থগুলো কিডনি দিয়ে পরিশুদ্ধিত করে। এখন বেশি বেশি রক্তচাপ হলে বেশি বেশি রক্ত যাবে আমাদের কিডনিতে, কিডনি লোড নিতে পারবে না, এত বেশি লোড কি একজনকে দেওয়া সম্ভব? কোনোদিনও সম্ভব না। একটা ছেলে যদি একটা জায়গায় 2টা 3টা 4টা 5টা যদি বিয়ে করে রাখে, এত লোড হয়তো প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন মজা পাবে, চতুর্থ দিন থেকে এমন লোড হবে যে সে আর সে লোডটা নিতে পারবে না। তা এত লোড কিন্তু কাউকে দেওয়ার দরকার নেই। তো এই যে আমাদের কিডনি এত লোড নিতে পারবে না, আলটিমেটলি কিডনিও ফেইলিওর, কিডনি ফেইল হয়ে যাবে। আমাদের ব্রেনের মধ্যে আমাদের মস্তিষ্কের এনকেফালোপ্যাথি হইতে পারে, মানে আমাদের মস্তিষ্কের কোষগুলো ডেড হয়ে যেতে পারে। অনেক রোগ হয় ভাই উচ্চ রক্তচাপ থেকে, তাই উচ্চ রক্তচাপটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা ট্রিটমেন্ট অবশ্যই প্রয়োজন, না হলে হবে জীবনের দুর্ঘটনা এড়ানো আর যাবে না, তখন তোমার হয়ে যাবে অনেক ক্ষতি। সেই ক্ষতি তুমি পারবে না কোনো কিছু পোষাতে, সেই ক্ষতি হবে না পোষানোর মতো, তুমি তখন হয়ে যাবে নিঃশেষ, তোমার আর আশা থাকবে না, নিরাশা হয়ে যাবে, তোমার লাইফ হয়ে যাবে যন্ত্রণাদায়ক বেশ। ঠিক আছে, তো আমি একটু লাইভে ঢুকি, আমি তার আগে একটা ছবি তুলে ফেলি এই জায়গাটাতে। নেটওয়ার্কের আসলে এখন অনেক ডিস্টার্ব, আমি বুঝতেছি। নেটওয়ার্ক আসলে আমাদেরকে নিয়ে আজকে অনেক খেলতেছে, সমস্যা নেই, নেটওয়ার্ককে নিয়ে আমরা একদিন খেলবো, একদিন না কোনো একদিন এমন ইঞ্জিনিয়ার আমরা আবিষ্কার করব, তোমাদের মধ্যে থেকে এমন ইঞ্জিনিয়ার আমরা আবিষ্কার করবো, তাই যারা নেটওয়ার্ককে নিয়ে খেলবে আমরা সেই খেলা বসে বসে দেখবো, খেলা দেখে আমরা দিব তখন হাততালি, নেটওয়ার্ক হয়ে যায়, নেটওয়ার্ক আমাদেরকে দিবে গালি। এখন আমরা দেই গালি, সে দেই হাততালি, তখন আমরা দিব তালি, সে দিবে গালি, হবে মজা, পাবে সে সাজা। আচ্ছা, তো আসো আমি এই জিনিসগুলো একটু মুছে দিই, এই জিনিসগুলো আপাতত আমাদের এখন আর দরকার নাই। এবার আমরা নতুন একটা টপিকে ঢুকবো, সেটা হচ্ছে ব্যারো রিসেপ্টর। এই রক্তচাপ ঘটিত একটা কথাবার্তা, ব্যারো রিসেপ্টর। আচ্ছা, আমি একটু দেখি নেটওয়ার্ক আমাদের সাথে কেমন প্লেইং করতেছে। ঢুকেই বুঝছি নেটওয়ার্ক আমাদের সাথে খুবই মজার খেলা খেলতেছে, সমস্যা নেই, ও খেলুক খেলা, আমাদের কাটুক বেলা, এরপর আমরা খেলবো খেলা, ওর কাটবে দুঃখের বেলা, কোনো সমস্যা নেই। আমরা আসি আমাদের থার্ড পয়েন্ট, ব্যারো রিসেপ্টর, আমাদের থার্ড পয়েন্ট ব্যারো রিসেপ্টরে আমরা আসি। আচ্ছা, হ্যাঁ, আমার মুখ আটকাইয়া গেছে, দেখো আমার মুখ কিভাবে আটকাইছে, এই দেখো নেটওয়ার্কে কি মজার খেলা, আমার মুখ আটকিয়ে গেছে খুব সুন্দরভাবে, এই মুখে দিয়ে এখন মাছি টাছি যাই ঢুকা সব কিছু ঢুকে যেতে পারে, কোনো টেনশন নেই। তো দেখো নেটওয়ার্কে পাইলে কি যে করবো ভাই, চিন্তা করতেছি, চিন্তা করে পাই না কোনো উপায়, ঠিক আছে। আচ্ছা, তো আমরা শুরু করে দিই আমাদের ব্যারো রিসেপ্টর অ্যান্ড ব্যারো রিফ্লেক্স টপিকটা। তো ভাইয়া আসো, রিসেপ্টর জিনিসটা কি? আগে রিসেপ্টরের একটা ডেফিনিশন জানি। রিসেপ্টরের ডেফিনেশনটা কি ভাই? রিসেপ্টরের ডেফিনেশনটা হচ্ছে সংগ্রাহক। রিসেপ্টরের বাংলা হইল সংগ্রাহক। সংগ্রাহক কি সংগ্রহ করবে ভাই? লাইক টিটি, ট্রেনের টিকিট সংগ্রহ করে টিটি, ঠিক আছে, তাহলে টিটিকে আমরা বলবো হচ্ছে যে টিকিট রিসেপ্টর। তিনি একটা রিসেপ্ট করবে, টিকিটগুলো রিসেপ্ট করবে। ঠিক সেম এখানে দেখা যাচ্ছে হচ্ছে যে ব্যারো রিসেপ্টর। ব্যারো ওয়ার্ডটা আসলে একটা গ্রিক শব্দ, এই গ্রিক শব্দটার মূল ব্যাখ্যাটা, আমার মূল অর্থটা হচ্ছে চাপ, ঠিক আছে, চাপ সংগ্রাহক। তাহলে এই রিসেপ্টরগুলোর মূল কাজ কি সংগ্রহ করবে? রিসেপ্টরগুলো, ব্যারো মিন্স চাপ, তাহলে চাপ সংগ্রহ করবে তারা, ঠিক আছে। তাহলে চাপ সংগ্রাহক, চাপ কোথা থেকে সংগ্রহ করবে ভাই? অনেক জায়গায় তো চাপ সৃষ্টি হয়, কিছু কিছু স্পেসিফিক জায়গা আমরা আজকে পড়বো, আমরা ডিটেলস পড়বো না। তো ভাইয়া ব্যারো রিসেপ্টরগুলোর ডেফিনিশন কি? ডেফিনিশনটা কি হবে? আমাদের দেহে বিশেষ কিছু সংবেদী স্নায়ু প্রান্ত থাকে, বিশেষ সংবেদী স্নায়ু প্রান্ত, বিশেষ সংবেদী স্নায়ু প্রান্ত থাকে আমাদের দেহে। এই বিশেষ সংবেদী স্নায়ু দ্যাট মিনস এন্ডিং, ঠিক আছে, সেন্সরি নার্ভ এন্ডিং, সেন্সরি
নার্ভ, নার্ভ মানে হচ্ছে স্নায়ু, সেন্সরি মানে সংবেদী। আমরা জানি স্নায়ুর তিনটা প্রকারভেদ আছে, একটা হচ্ছে যে সংবেদী স্নায়ু, একটা হলো চেষ্টীয় স্নায়ু, আর একটা হলো মিশ্র স্নায়ু। সংবেদী স্নায়ুর কাজ হচ্ছে, সংবেদী স্নায়ু সারা দেহ থেকে সংবেদন মানে উত্তেজনা, উদ্দীপনাগুলো নিয়ে যাবে আমাদের ব্রেইনে। ব্রেইন একটা সিগন্যাল দিবে সারা দেহের মধ্যে, সেই সিগন্যালটা সারা দেহে বহন করে নিয়ে যাবে, মানে নির্দেশনা ব্রেইন থেকে সারা দেহে বহন করে নিয়ে যাবে মোটর বা চেষ্টীয় বা আজ্ঞাবাহী স্নায়ু। আর মিশ্র তো দুইটার মধ্যেই কানেকশন করে আর কি। তো সেন্সরি নার্ভ এন্ডিং, এন্ডিং মানে নার্ভ এন্ডিং, ঠিক আছে, মানে একটা নার্ভ এন্ড হচ্ছে একটা পয়েন্টে। দেখো এই জায়গাগুলো হচ্ছে সেই এন্ডিং গুলো, এই জায়গাগুলো হচ্ছে সেই এন্ডিং গুলো। আমি এই পয়েন্টগুলো দেখাইছি, এই তো এই জায়গাগুলো হচ্ছে সেই নার্ভ এন্ডিং গুলো, নার্ভ এন্ডিং গুলো। তাহলে এগুলো হচ্ছে বিশেষ সংবেদী স্নায়ুর প্রান্ত, মানে স্নায়ুর শেষ অংশ মানে এন্ডিং। যে অংশটার কাজ কি, যে অংশটার কাজ হচ্ছে চাপ, চাপের সংগ্রহ করতে পারে। কোন চাপ সংগ্রহ করবে ভাইয়া? চাপ তো নরমালি আমাদের এগুলো হচ্ছে রক্তনালিকা, লাল কালারের সব রক্তনালিকা। তো রক্তনালিকা গেলে দিয়ে তো রক্তচাপ, রক্ত বাহিত হচ্ছে, রক্তচাপটা তো স্বাভাবিক আছে। ধরো তোমার রক্তচাপ স্বাভাবিক 120/80, ঠিক আছে, তুমি স্বাভাবিক রক্তচাপের একটা মানুষ। বাট কথা হইলো এখন যদি তোমার রক্তচাপটা, এখন যদি তোমার রক্তচাপটা বেড়ে যায়, সাপোজ ধরো তোমার রক্তচাপ হয়ে গেল 170/100, অথবা তোমার রক্তচাপ কমে গেল ভাই, তোমার রক্তচাপ হলো 60/40, তাহলে তোমার দেখা যাচ্ছে হচ্ছে রক্তচাপ কমতেছে বা বাড়তেছে। এই যে রক্তচাপ কমা অথবা রক্তচাপ বাড়া, এই জিনিসটা আমাদের হৃৎপিণ্ড এবং আমাদের মস্তিষ্কের কিছু ধমনীর রক্তচাপ কমা এবং রক্তচাপ বাড়া, অর্থাৎ রক্তচাপের যে পরিবর্তন, এই পরিবর্তনটা গ্রহণ করবে যে স্নায়ুর প্রান্তগুলো, তাদেরকেই আমরা বলবো ব্যারোরিসেপ্টর। তাহলে সে কি রিসিভ করবে, সংগ্রহ করবে? সে সংগ্রহ করবে রক্তচাপের পরিবর্তন, নট স্বাভাবিক রক্তচাপ। স্বাভাবিক রক্তচাপে সেও স্বাভাবিক, রক্তচাপ যদি চেঞ্জ হয়, বাড়ে অথবা কমে, সেই জিনিসটা সে গ্রহণ করবে। গ্রহণ করার জন্যই তার নাম হইল চাপ সংগ্রাহক। সংবেদী স্নায়ু প্রান্তগুলোই চাপ সংগ্রাহক, এদেরকে আমরা বলি ব্যারোরিসেপ্টর। তো সংগ্রহ করে কার কাছে পাঠাবে? যেহেতু সংবেদী স্নায়ুর প্রান্ত, তাহলে আমি বলছিলাম সংবেদী স্নায়ু সিগন্যাল পাঠায় দেয় মস্তিষ্কে। তাহলে এই সংবেদী স্নায়ুগুলো সিগন্যাল কোথায় পাঠিয়ে দিবে? এই সংবেদী স্নায়ুগুলো সিগন্যাল আলটিমেটলি পাঠিয়ে দিবে মস্তিষ্কে। তো মস্তিষ্কে সিগন্যাল পাঠিয়ে দিল, মস্তিষ্ককে একটা সিগন্যাল দিল যে হয় এই মানুষটার চাপ বাড়ছে, না হয় এই মানুষটার চাপ কমে গেছে। তো মস্তিষ্ক কি করবে? একটা নির্দেশনা পাঠাবে। কার কাছে পাঠাবে ভাই? পাঠাবে হচ্ছে হৃৎপিণ্ডের কাছে। কারণ মূল রক্তের উৎস যে, মানে রক্তের ফ্লো এর উৎস যে রক্ত মেইনলি পরিবহন করতেছে, সেই হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড থেকে রক্ত সব বের হচ্ছে এবং ধমনীগুলোর মধ্যে দিয়ে রক্ত আদান প্রদান করতেছে। তাহলে ধমনী এবং হৃৎপিণ্ডে আমাদের ব্রেইন, আমাদের এই যে ব্রেইন একটা নির্দেশনা পাঠিয়ে দিবে যে হচ্ছে এখন রক্তচাপটা নর্মাল করো, যদি বেড়ে যায় তাও নর্মাল করো, যদি কমে যায় তাও নর্মাল করো। এই যে রক্তচাপটা নর্মাল করার প্রক্রিয়া, সম্পূর্ণ যে প্রক্রিয়াটা আমি একটু আরেকবার বলি। এই যে ব্যারোরিসেপ্টর গুলো বা চাপ সংবেদী স্নায়ুপ্রান্ত গুলো, এরা যখন উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ ডিটেক্ট করে, সেটা এই যে নীল কালারের স্নায়ুগুলো দিয়ে আলটিমেটলি আমাদের ব্রেইনে পাঠিয়ে দিবে। ব্রেইন একটা সিগন্যাল দিবে যে হ্যাঁ রক্তচাপ বাড়ছে অথবা কমছে, তুমি এটাকে এখন স্বাভাবিক করে দাও। কাকে সিগন্যাল দিবে ভাই? ধমনী এবং হৃৎপিণ্ডকে ভাই। তো ধমনী আর হৃৎপিণ্ডকে সিগন্যাল দিবে, ধমনী আর হৃৎপিণ্ড কি করবে? রক্তচাপটাকে স্বাভাবিক করে দিবে আবার। এই যে টোটাল প্রসেসটা একটা রিফ্লেক্স হচ্ছে। একবার রক্তচাপ বাড়তেছে কমতেছে, সেটা স্নায়ুপ্রান্ত ধরতেছে, ধরে মস্তিষ্কে পাঠাচ্ছে, মস্তিষ্ক একটা সিগন্যাল দিচ্ছে, আবার রক্তচাপটা স্বাভাবিক হচ্ছে। একটা রিফ্লেক্স প্রক্রিয়া, একটা রিফ্লেক্স প্রক্রিয়া হচ্ছে। এই রিফ্লেক্স প্রক্রিয়াটাকে বলা হয় ব্যারো রিফ্লেক্স। এই রিফ্লেক্স প্রক্রিয়াটাকে বলা হয় ব্যারো রিফ্লেক্স প্রক্রিয়া। ব্যারো রিফ্লেক্স প্রক্রিয়া মূলত করে কে ভাই? ব্যারো রিসেপ্টর ভাই। তাহলে ব্যারো রিফ্লেক্স করবে মূলত ব্যারো রিসেপ্টর। ব্যারো রিসেপ্টর কি সংবেদী স্নায়ুপ্রান্ত। এরা কোথায় থাকবে? এরা থাকবে বিভিন্ন ধমনী শিরায়। এখন কোন ধমনী বা কোন জায়গায় ব্যারো রিসেপ্টর গুলো থাকে, এই জিনিসটা একটু আমরা এখনই দেখব। তো আমি একটু নেটওয়ার্কের ঘুরান্তি দেখতেছি, নেটওয়ার্কের ঘুরান্তি দেখতে অনেক মজাই লাগতেছে, খারাপ লাগতেছে না। আচ্ছা আসি আমরা একটু পরে যাই, আমরা অলরেডি ছবিটা তুলে ফেলছি। তো ব্যারোরিসেপ্টর যে আছে, ব্যারোরিসেপ্টর আমাদের দুই ধরনের আছে, আমাদের কোষে দুই ধরনের ব্যারোরিসেপ্টর আছে। একটা হলো, একটা হলো আমরা অনেকগুলো নাম একসাথে লিখে ফেলি। একটা হলো উচ্চ চাপ ব্যারোরিসেপ্টর,
উচ্চচাপ ব্যারোরিসেপ্টর বা এর আরেকটা নাম আর্টারিয়াল ব্যারোরিসেপ্টর। দুইটা নাম, আর্টারিয়াল মিন্স ধমনীর ব্যারোরিসেপ্টর, মানে এই ব্যারোরিসেপ্টর গুলো শুধুমাত্র ধমনীতেই থাকবে, আসলে এই ধমনীতেই আছে। আচ্ছা, আরেকটা হইলো নিম্নচাপ ব্যারোরিসেপ্টর, আরেকটা হইলো নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। বা এর আরেকটা নাম কি, বা এর আরেকটা নাম হলো আয়তন ব্যারোরিসেপ্টর, আয়তন ব্যারোরিসেপ্টর। ভলিউমের সাথে রিলেটেড, কার ভলিউম ভাই? ব্লাড ভলিউম ভাই। রক্তের আয়তনের সাথে যে জড়িত তাকেই আমরা বলি নিম্নচাপ ব্যারোরিসেপ্টর, রক্তের আয়তনের সাথে যে জড়িত তাকেই আমরা বলি নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। ধমনী, শুধু ধমনীতে যে ব্যারোরিসেপ্টর তাকেই আমরা বলি উচ্চচাপ ব্যারোরিসেপ্টর। মাইন্ড ইট, এই দুটো কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। রক্তের আয়তনের সাথে যে জড়িত তাকে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর, ধমনীতে যারা থাকে তাদেরকে বলি উচ্চচাপ ব্যারোরিসেপ্টর। তো আসো এবার আমরা দেখি উচ্চচাপ ব্যারোরিসেপ্টর নিম্নচাপ ব্যারোরিসেপ্টরের কাহিনীটা কি হবে, তারা কিভাবে আমাদের রক্তের চাপটা যে কমে সেটাকে স্বাভাবিক করে, বা রক্তের চাপ বাড়ে সেটাকেও স্বাভাবিক করে, কোন প্রসেসে করে সেটাই একটু আমরা আজকে দেখে ফেলবো। তো তার আগে তাদের একটু অবস্থানটা আমাদের জানার দরকার আছে। উচ্চচাপ ব্যারোরিসেপ্টরের অবস্থান হলো অ্যাওর্টিক আর্চ। আমি একটু জায়গাগুলো তোমাদেরকে চিনাবো। অ্যাওর্টিক আর্চে থাকে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর, এবং আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হলো ক্যারোটিড, আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হলো ক্যারোটিড সাইনাস। ঠিক আছে, তাহলে এই দুইটা পয়েন্ট হচ্ছে উচ্চচাপ ব্যারোরিসেপ্টরের স্থান। এই দুইটা জায়গা বাদে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর দেহের আর অন্য কোনো জায়গায় থাকবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর কোথায় থাকবে ভাইয়া? নিম্নচাপ ব্যারোরিসেপ্টর থাকবে সিস্টেমিক শিরা। সিস্টেমিক শিরা কোনটা ভাইয়া? সিস্টেমিক শিরা হইল মহাশিরা, বা তুমি বলতে পারো মহাশিরা, বা আমরা এটাকে বলতে পারি মহাশিরা, যদি আমরা বড় করে বলি ভেনা কেবা। এরপরে থাকতে পারে ভাই পালমোনারি শিরায় থাকতে পারে। এরপর আর কোথায় থাকতে পারে ভাই? ডান অলিন্দ ও ডান নিলয় প্রাচীর, এই জায়গাগুলোতে থাকবে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের উচ্চচাপ ব্যারোরিসেপ্টর ও নিম্নচাপ ব্যারোরিসেপ্টরের অবস্থান। উচ্চচাপ ব্যারোরিসেপ্টর আছে অ্যাওর্টিক আর্চ আর ক্যারোটিড সাইনাস। হোয়াট ইজ অ্যাওর্টিক আর্চ, হোয়াট ইজ ক্যারোটিড সাইনাস একটু চিনাই দি ভাইয়া। এই যে দেখো আমাদের হার্ট থেকে আমরা দেখছি একটা বাঁকা জিনিস বের হয় এরকম করে, ঠিক আছে? তো হার্ট যদি আমি ধরি, এটা হার্ট থেকে এরকম করে একটা জিনিস ঘুরে আবার নিচের দিকে নামে, এই জিনিসটা বের হয় বাম নিলয় থেকে বের এরকম করে ঘুরে আবার নিচে নামে। তাহলে এই যে বাম নিলয় থেকে একটা জিনিস ঘুরে এসে নিচের দিকে নামতেছে, এই জিনিসটাকে আমরা বলছিলাম মহাধমনী বা অ্যাওর্টা। এই যে ঘুরান্তিটা নিচ্ছে, একটা ঘুরান্তি নিচ্ছে, এই ঘুরান্তিটাকে আমরা মেডিকেলি টার্মে বলি আর্চ। তাই এই ঘুরান্তিটাকে বলা হয় অ্যাওর্টিক আর্চ, মানে অ্যাওর্টার একটা ঘুরান্তি। তাহলে এই জিনিসটাই হচ্ছে অ্যাওর্টিক আর্চ, সোজা কথায় মহাধমনীতে আছে আর কি। ঠিক আছে, তাহলে আমরা 1 নাম্বার পয়েন্টে পাইলাম অ্যাওর্টিক আর্চ আর কিছু নাই, মহাধমনীটার ঘুরানো অংশটাকে আমরা বলতেছি অ্যাওর্টিক আর্চ। ঠিক আছে, আচ্ছা তাহলে এই অ্যাওর্টিক আর্চের পরিচয় পাইলাম। আবার যদি আমরা বলি ক্যারোটিড সাইনাসটা কোথায় পাবো ভাই? ক্যারোটিড সাইনাস হচ্ছে, দেখো আমি তোমাদেরকে যে মহাধমনী দেখেছিলাম, মহাধমনীর 3টা শাখা উঠে বলছিলাম, BCS, ব্রাকিওসেফালিক শাখা, ক্যারোটিড শাখা, সাবক্লেভিয়ান শাখা। ধমনী থেকে অবশ্যই ধমনী উঠবে, তাহলে ব্রাকিওসেফালিক ধমনী, সাবক্লেভিয়ান ধমনী, BCS ব্রাকিওসেফালিক ধমনী, C দিয়ে ক্যারোটিড ধমনী, S দিয়ে সাবক্লেভিয়ান ধমনী। আমার সাবক্লেভিয়ান দরকার নেই, আমার ক্যারোটিড দরকার আছে। এই যে দুই দিক থেকে 2টা ক্যারোটিড ধমনী উঠছে, তাহলে এই যে ক্যারোটিড ধমনী উঠলো, এটা একটা ক্যারোটিড ধমনী, এটা একটা ক্যারোটিড ধমনী। মাইন্ড ইট, ক্যারোটিড ধমনীর ভেতরে বিশেষ একটা জায়গা আছে যাকে বলা হয় ক্যারোটিড সাইনাস। সেই ক্যারোটিড সাইনাসে থাকে ব্যারোরিসেপ্টর, যেই ব্যারোরিসেপ্টর আলটিমেটলি রক্তচাপ যদি বাড়ে বা রক্তচাপ যদি কমে সেটাকে গ্রহণ করবে, সেই গ্রহণকৃত পরিবর্তন, রক্তচাপের পরিবর্তনটা পাঠিয়ে দিবে মস্তিষ্ক করবে রক্তচাপের কন্ট্রোল, রক্তচাপটা করবে স্বাভাবিক, আমরা ফিরে পাবো আমাদের দৈনন্দিন স্বাভাবিক জীবন। তাহলে আমরা যদি দেখি এই যে এই 2টা ধমনী, ক্যারোটিড ধমনী, এদের নাম কি? এদের নাম হলো ক্যারোটিড ধমনী।
এই ক্যারোটিড ধমনির বিশেষ জায়গা, ধরো এই জায়গাটা, এই ক্যারোটিড ধমনির এই জায়গাটাকে আমরা বলতেছি ক্যারোটিড সাইনাস। ক্যারোটিড ধমনির এই জায়গাটাকে আমরা বলতেছি ক্যারোটিড সাইনাস। এখন ভাইয়া তোমাদের অনেকের মনের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া করোনারি সাইনাস মানে বলছিলেন করোনারি শিরার সমন্বিত স্থান। হ্যাঁ ভাই, করোনারি সাইনাস মানে করোনারি শিরাগুলোর সমন্বিত স্থান বা করোনারি শিরাগুলো সমন্বিতভাবে একটা বড় শিরা গঠন করে, যাদেরকে আমরা বলি করোনারি সাইনাস। কিন্তু এখানে জিনিসটা ভিন্ন। ক্যারোটিড ধমনির একটা ইন্টারনাল অংশ হচ্ছে ক্যারোটিড সাইনাস। এই ক্যারোটিড সাইনাসে থাকে স্নায়ু প্রান্ত, এই তো সংবেদী স্নায়ু প্রান্ত। ক্যারোটিড সাইনাসে থাকে সংবেদী স্নায়ু প্রান্ত। এই স্নায়ু প্রান্তগুলো হচ্ছে ব্যারো রিসেপ্টর। ব্যারো রিসেপ্টরের মাধ্যমে সিগন্যালটা যাবে। তাহলে মাইন্ডেড দুইটা জিনিস বলে দিলাম, একটা হচ্ছে অ্যাওর্টিক আর্চ, একটা হলো ক্যারোটিড সাইনাস। উচ্চচাপ ব্যারো রিসেপ্টর এরা কোথায় থাকে? অ্যাওর্টিক আর্চ, আর্চ অফ অ্যাওর্টাতে থাকে। ক্যারোটিড সাইনাস, ক্যারোটিড ধমনির বিশেষ স্থান ক্যারোটিড সাইনাসে অবস্থান করে। আরেকটা উচ্চচাপ ব্যারো রিসেপ্টর। তাহলে দুইটা উচ্চচাপ ব্যারো রিসেপ্টরের অবস্থান আমরা দেখলাম। আর নিম্নচাপ ব্যারো রিসেপ্টরগুলো এখানে দেখানো হয় নাই। সিস্টেমিক শিরা মানে মহাশিরা তো তোমরা অলরেডি জানোই, এর আগে পড়ানো হয়েছে। পালমোনারি শিরা মানে ফুসফুস থেকে যে শিরাটা বের হয় আমাদের বাম অলিন্দে আসে, সেই জিনিসটা অলরেডি দেখানো হয়েছে। ডান অলিন্দ এবং ডান নীলের এই প্রাচীরগুলোতে থাকে নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। তাহলে ব্যারো রিসেপ্টরের অবস্থান আমরা মোটামুটি দেখে ফেললাম। এখন আমরা সামনের দিকে আগাই যে ব্যারো রিসেপ্টরটা আসলে কিভাবে কাজ করে। তার আগে আমরা একটা ছবি তুলে রাখতেছি, ছবিটা তুলে আমরা একটু লাইভে ঢুকি, দেখি আমাদের সাথে নেটওয়ার্ক কেমন ভাবে মজা নিচ্ছে। নেটওয়ার্ক তো এখন আমাদের সাথে খেলতেছে, কি করা যায় তোমরাই বলো, নেটওয়ার্কের সাথে কি করা যায়? আমরা একটা গান গাইতাম আগে, বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে। নেটওয়ার্কের জন্য গানটা এরকম হয়ে যাবে, বৃষ্টি ভেজা রাতে তুমি আছো বলে মনটা আমার শুধু কাঁদে, তুমি যদি চলে যাও মনটা আমার লাফাবে। ঠিক আছে, তাহলে নেটওয়ার্ক তুমি খুব খারাপ জিনিস, তোমার সাথে তোমাকে বোম মারতে হবে, বোম মারি উড়ে দিতে হবে। নেটওয়ার্কে বোম মারি উড়ে দেওয়া ছাড়া কোনো ওয়ে নাই। ঠিক আছে, আচ্ছা। লিখা অনেকের কাছে মনে হচ্ছে লিখাটা ঝাপসা, লিখা অনেকটা ঝাপসা। ডাজন্ট ম্যাটার, লিখা ঝাপসা হবে না, লিখা ক্লিয়ার হয়ে যাবে। নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে, এই জন্য লিখাটা একটু ঝাপসা আসতেছে। পরবর্তীতে আমি লিখা ক্লিয়ার করার ব্যবস্থা করে দিব, তোমরা জাস্ট লাইভটাতে অ্যাটেন্ড করে থাকো। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা অবস্থানগুলো দেখলাম। এবার আমরা দেখি উচ্চচাপ ব্যারো রিসেপ্টরটা কি কাহিনী করে, কিভাবে রক্তচাপটা কমায় দেয়। খুব সহজ, এটা কোনো জটিল বিষয় এখানের মধ্যে কিন্তু নাই, খুব সহজ। রক্তচাপটা কিভাবে কমায় দেয় জাস্ট সেই জিনিসটাই একটু আমরা এখানে দেখব। আর কোনো জিনিসই কিন্তু এখানে তেমন একটা কঠিন জিনিস না। দেখো, উচ্চ চাপ ব্যারো রিসেপ্টর, আমি এই জিনিসগুলো একটু ইংরেজিতে লিখবো। উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, আমি এই জিনিসগুলো একটু ইংরেজিতে লিখবো। কেন? এই জিনিসগুলো ইংরেজিতে লিখলেই ইজিলি লেখা যায়। ঠিক আছে, বাংলায় এই জিনিসগুলো লিখতে একটু কষ্ট হবে ভাইয়ার, এই জন্য ভাইয়া একটু ইংরেজিতে এই জিনিসগুলো লিখতে চাচ্ছি। তোমাদের অনুগ্রহ মতে ইংরেজিতে লেখা শুরু করে দেই। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি দেখি হচ্ছে যে সর্বপ্রথম উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, লাইক তোমার ধরো তোমার রক্তচাপ বেড়ে গেছে, তাহলে তোমার বিপি বেশি। তোমার রক্তচাপ বেড়ে গেছে মানে তোমার বিপি, বিপি মিন্স ব্লাড প্রেশার। বিপির একটা ফুল ফর্ম আমি একটু এখানে লিখে দিচ্ছি, ব্লাড প্রেশার। আমি একটু ইংরেজিতে কিছু জিনিস লিখে যাব এখন। ধরো তোমার ব্লাড প্রেশার বেড়ে গেছে, তখন যখন তোমার ব্লাড প্রেশার বেড়ে যাবে তো উচ্চচাপটা কন্ট্রোল করবে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর। তো তোমার ব্লাড প্রেশার বাড়ছে, তাহলে অবশ্যই রক্ত নীল এগুলা থেকে ধমনী দিয়ে খুব জোরে জোরে উঠবে। তাহলে এই যে ধমনী, আর্চ অফ অ্যাওর্টা বা অ্যাওর্টিক আর্চে যে ব্যারো রিসেপ্টর, উচ্চচাপ ব্যারো রিসেপ্টর গুলো আছে, তারা সেটা গ্রহণ করবে। ঠিক সেম এখানে ব্যারো রিসেপ্টর গুলো গ্রহণ করবে যে হ্যাঁ তোমার রক্তচাপ এখন বেশি। তাহলে ব্যারো রিসেপ্টর অ্যাক্টিভ হয়ে গেল। ব্যারো রিসেপ্টর, ব্যারো রিসেপ্টর গুলো কি হয়ে গেল? ব্যারো রিসেপ্টর গুলো অ্যাক্টিভ হয়ে গেল। ব্যারো রিসেপ্টর গুলো কোথায় আছে? ব্যারো রিসেপ্টর গুলো আছে অ্যাওর্টিক আর্চে আর ক্যারোটিড সাইনাসে। ক্যারোটিড সাইনাস কার অংশ? ক্যারোটিড ধমনিরই একটা অংশ। তাহলে অ্যাওর্টিক আর্চে আর ক্যারোটিড সাইনাসে অবস্থান করতেছে ব্যারো রিসেপ্টর গুলো। আচ্ছা,
তো আসো এখন আমরা দেখি, তো এখন আমরা দেখি যে ব্যারোরিসেপ্টর গুলো ধরো এখন অ্যাক্টিভ হয়ে গেছে, মানে উদ্দীপিত হয়ে গেছে। কেন? রক্তচাপ বাড়ছে যে এটা সে গ্রহণ করছে, সে গ্রহণ করে এই সিগন্যালটা, এই যে দুইটা স্নায়ু এদিক দিয়ে আমি উঠানো দেখাচ্ছি, নীল কালার দিয়ে আমি দেখাচ্ছি, একটু ভালো করে খেয়াল করে তোমরা বুঝবা। এই যে নীল কালার দিয়ে এই দুইটা স্নায়ু উঠছে, যে এরা উঠে কিন্তু কোথায় গেছে দেখো, এরা উঠে মস্তিষ্কের এই জায়গাটাতে আসছে। এই পয়েন্টটা হচ্ছে আমাদের মস্তিষ্কের মেডুলা অবলাঙ্গাটা। এই যে নিচের অংশটা মেডুলা অবলাঙ্গাটা, আর এই যে এই পয়েন্টটা এটা হচ্ছে পন্স, এটা পন্স, নিচেরটা হচ্ছে মেডুলা। তাহলে আমি একটু ফুল নামটা লিখি, মেডুলা অবলাঙ্গাটা। তাহলে দেখো আমাদের মস্তিষ্কে দুইটা স্নায়ুর মাধ্যমে তারা সিগন্যাল পাঠাবে। একটা হচ্ছে ভেগাস স্নায়ু হচ্ছে 10 নাম্বার করোটিক স্নায়ু, আরেকটা হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু, এটা হচ্ছে 9 নাম্বার করোটিক স্নায়ু। তাহলে দুইটা স্নায়ুর মাধ্যমে। তো আমি এখানে একটু ডিনোট করে দিই জিনিসটা। এই দুইটা হচ্ছে ভেগাস স্নায়ু, এটা হলো ভেগাস স্নায়ু, আর এখান থেকে যে দুইটা স্নায়ু উঠছে এটা হলো গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু। তাহলে এই যে ক্যারোটিড সাইনাস থেকে উঠছে দুটো গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু, দুই দিক থেকে দুইটা উঠলো। আবার ভেগাস স্নায়ু উঠছে অ্যাওর্টিক আর্চ থেকে, ভেগাস স্নায়ু। কারণ আমরা জানি হৃৎপিণ্ড, ভেগাস স্নায়ুর আমরা শিখছিলাম, ভেগাস স্নায়ুর শাখাগুলো আমরা শিখছিলাম, কে পাগল ভেগাস স্নায়ুর শাখা আমরা শিখছিলাম। কে দিয়ে কার্ডিয়াক ল্যাটিন শব্দ, বাংলা হৃৎপিণ্ড। প দিয়ে পালমোনারি ল্যাটিন শব্দ, বাংলা ফুসফুস। গ্যা দিয়ে গ্যাস্ট্রিক মানে পাকস্থলী। ল্যা দিয়ে ল্যারিঞ্জিয়াল মানে স্বরযন্ত্র। এই যে ভেগাস স্নায়ু 4টা শাখা আমরা শিখছিলাম, 4টা শাখায় ভেগাস স্নায়ু তার ব্রাঞ্চ দেয়। ভেগাস স্নায়ু তার ব্রাঞ্চ আমাদের দেহে 4টা জায়গায় প্রদান করে, কার্ডিয়াক বা হৃৎপিণ্ড, পালমোনারি বা ফুসফুস, গ্যাস্ট্রিক বা পাকস্থলী, ল্যারিঞ্জিয়াল বা স্বরযন্ত্র। তাহলে এই তো কার্ডিয়াক বা হৃৎপিণ্ডের মধ্যে তার শাখা কিন্তু আসতেছে। এই জন্যই হৃৎপিণ্ডের ধমনী বা মহাধমনী থেকে উঠবে ভেগাস স্নায়ু দুইটা, উঠে কোথায় যাবে? মেডুলাতে আসলো। আবার এখান থেকে গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু দুটো উঠে মেডুলাতে আসলো। তাহলে দুইটা স্নায়ুর মাধ্যমে সিগন্যাল গেল মেডুলা অবলাঙ্গাটা আমাদের মস্তিষ্কে। তো মেডুলা অবলাঙ্গাটার কাজ কি? মেডুলা অবলাঙ্গাটা কি করবে? আমি এই জিনিসটা একটু মুছে দেই। এই দুইটা স্নায়ুর মাধ্যমে সিগন্যাল গেল আমাদের ব্রেইনের মেডুলা অবলাঙ্গাটাতে। তাইলে আমাদের ব্রেইনের মেডুলা অবলাঙ্গাটাতে সিগন্যালটা চলে গেল। তো মেডুলা অবলাঙ্গাটাতে যখন সিগন্যাল যাবে, মেডুলাতে এবার ধরছে, এই যে মেডুলা নিচের অংশটা যেটা নিচের দিকে নামতেছে, মেডুলা তো ধরছে যে হ্যাঁ এখন ব্লাড প্রেশারটা বেশি, রক্তচাপটা বেশি। তো মেডুলা কি করবে? রক্তচাপটা কমানোর জন্য কাকে সিগন্যাল দিবে? মেডুলা দুইটা জায়গায় সিগন্যাল দিবে, ঠিক আছে? একটা জায়গা হইলো আমাদের রক্তের এই যে রক্তের ধমনীকে এবং হৃৎপিণ্ডকে, দুটো জায়গায় দুটো সিগন্যাল দিবে। সেই দুটো সিগন্যাল আবার ভেগাস স্নায়ু এবং গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমেই আসবে, ঠিক আছে? তাহলে ভেগাস স্নায়ু, গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে সেই দুটো সিগন্যাল আবার মেডুলা থেকে ব্যাক করবে এই জায়গায়, যারা নিয়ে গেছে তারাই নিয়ে আসবে। কারণ আমরা জানি গ্লসোফ্যারিঞ্জিয়াল আর ভেগাস স্নায়ু হচ্ছে মিশ্র স্নায়ু, মানে এদের মধ্যে সিস্টেমিক সংবেদী যেমন স্নায়ু আছে, চেষ্টিও আছে। তার মানে সংবাদ বহন করে তো নিয়ে গেল, আবার সংবাদ কিন্তু তারা ব্যাক করেও নিয়ে আনবে, আবার কিন্তু সংবাদ ব্যাক করেও তারা নিয়ে আনবে। তাহলে মোটামুটি দেখা যাচ্ছে এই যে দুটো সিগন্যাল, এই যে ভেগাস স্নায়ুটা সিগন্যাল কার মাধ্যমে আনবে? আমি ভেগাস স্নায়ুর এই সিগন্যালটা দেখাচ্ছি। ভেগাস স্নায়ুটা কোন জায়গায় সিগন্যাল আনবে? ভেগাস স্নায়ু কি করবে? প্যারাসিম্পেথেটিক একটা প্যারাসিম্পেথেটিক স্নায়ু আছে দেহের মধ্যে কিছু, সে প্যারাসিম্পেথেটিক স্নায়ুগুলোকে উদ্দীপিত করে দিবে। একটা কথা মনে রাখো, আমাদের স্নায়ুতন্ত্রকে আমরা মূলত ভাগ করি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে ব্রেইন আছে। প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে আমরা জানি একটা হচ্ছে ঐচ্ছিক, একটা স্বয়ংক্রিয়। স্বয়ংক্রিয়ের মধ্যে আমরা জানি সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। তোমরা অনেকে নাম শুনছো। সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক কিছু স্নায়ু আমাদের দেহে আছে। সিম্প্যাথেটিকের কাজ হচ্ছে রক্তচাপ বাড়ানো,
হৃৎপিণ্ডের সংকোচন বাড়ানো। হৃৎপিণ্ডের যত বেশি সংকোচন, রক্ত তত বেশি হৃৎপিণ্ড থেকে বের হবে, রক্তচাপ বৃদ্ধি পাবে। আর প্যারাসিম্পেথেটিকের কাজ ঠিক তার উল্টা, কমানো সব কিছু। তুমি যদি সিঁড়ির নিচের থেকে একদম উপরে দৌড়াই একটানে উঠো, তোমার দেখবা হার্টবিটটা ধুপ 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 বেশি করতেছে। তাহলে এই যে ধুপধুপটা বাড়াই দিছে, এই বাড়ানোটা করতেছে সিম্প্যাথেটিক স্নায়ু। কিন্তু তুমি যদি আবার বাসায় গিয়ে রিল্যাক্সে বসো, তোমার হার্টবিটটা নর্মাল হয়ে আসতেছে, প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু। তাহলে দেখো প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু এখন তোমার হার্টের সব কাজগুলো কমাই দিবে। লাইক আমি যদি তোমাকে বলি প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু এখন কি করবে, হার্ট রেট কমাই দিবে, হার্ট রেট ডাউন করে দিবে, হার্ট রেট ডাউন করে দিবে। তো হার্ট রেট ডাউন হলে তো ব্লাড এখান থেকে কম বের হবে। হার্ট রেট কম মানে স্পন্দন কম, তার মানে হৃৎপিণ্ড থেকে ব্লাড কম বের হয়ে ধমনীতে যাবে ভাইয়া। তার মানে ধমনীতে প্রেশার এত বেশি যাবে না, তো প্রেশার যেটা বেশি ছিল সেটা এখন নর্মাল হয়ে যাবে। আবার গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ুর কাজটা কি হবে, গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ু দিক দিয়ে একটা মজার কাজ করবে। আমাদের মস্তিষ্কে কিছু ভ্যাসোমোটর সেন্টার থাকে, এটা একটু গুরুত্বপূর্ণ জিনিস। ভ্যাসোমোটর সেন্টার, ভ্যাসোমোটর সেন্টার, ভ্যাসোমোটর সেন্টারের কাজ হচ্ছে এই যখন উদ্দীপিত হয় রক্তচাপ তখন বাড়ে, এই যখন ডাউন হয়, ইনহিবিটেড হয়, যখন স্মিত হয় তখন রক্তচাপ কমে। তাহলে ভ্যাসোমোটর সেন্টার ইনহিবিটেড হবে, ভ্যাসোমোটর সেন্টার ডাউন হবে, অনুদ্দীপিত হবে। আলটিমেটলি দেখা যাবে যে তোমার ভ্যাসোডাইলেটেশন হবে। হোয়াট ইজ ভ্যাসোডাইলেটেশন? রক্তনালীর প্রসারণ। সহজ বাংলায় লিখি, রক্তনালীর প্রসারণ। বাংলিশ লিখা আজকে সব, রক্তনালীর প্রসারণ। তো রক্তনালীর প্রসারণ মানে রক্ত রিল্যাক্সে চলাচল করতেছে। রক্তনালী যখন এরকম চিকন থাকবে তখন এখান দিয়ে রক্ত যত দ্রুত চলাচল করবে। রক্তনালী যদি এরকম মোটা হয়, সেই মোটা রক্তনালী দিয়ে রক্ত রিল্যাক্সে চলাচল করবে, মানে চাপটা এত বেশি হবে না। তো এই দুইটার সংমিশ্রণে আলটিমেটলি দেখা যাচ্ছে যে নর্মাল বিপি, নর্মাল বিপি। তাহলে জিনিসটা ভাইয়া আমরা খুব সহজে নর্মাল বিপিটা পাইলাম, কিন্তু একটু জটিল ভাবে বুঝাইছেন। একটু সহজভাবে একটা রিভিউ দিই। সর্বপ্রথম তোমরা জানো রক্তচাপ বেড়ে গেলে বৃদ্ধিরত রক্তচাপটা গ্রহণ করবে আমাদের এই যে আর্চ অফ অ্যাওর্টা বা অ্যাওর্টা বা মহাধমনীর যে বাঁকটা আছে, এই বাঁকটার মধ্যে দুইটা ব্যারো রিসেপ্টর আছে, উচ্চচাপ ব্যারো রিসেপ্টর তারা, এবং আমাদের ক্যারোটিড সাইনাস, ক্যারোটিড ধমনীরই একটা অংশ ক্যারোটিড সাইনাস তারা এই রক্তচাপটা গ্রহণ করে, উচ্চ রক্তচাপটা গ্রহণ করে তারা কি করবে, ব্যারো রিসেপ্টর উচ্চ রক্তচাপগুলো গ্রহণ করে দুইটা স্নায়ু, দুইটা মিশ্র স্নায়ু ভেগাস, গ্লসোফেরিঞ্জিয়াল 9, 10 করোটিক স্নায়ুর মাধ্যমে পাঠিয়ে দিবে মেডুলা, আমাদের মেডুলা অংশটাতে পাঠিয়ে দিবে। এই যে মেডুলা দিয়ে পাঠিয়ে দিলে এখান থেকে দুইটা স্নায়ু পাঠিয়ে দিল। তো মেডুলাতে যখন পাঠিয়ে দিবে, মেডুলা এরপরে আবার একটা সিগন্যাল দিবে যে মেডুলা এখন বুঝছে যে রক্তচাপ বেশি, তো রক্তচাপ নরমাল করতে হবে। মেডুলা কি করবে, ভেগাস স্নায়ুর মাধ্যমে, গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে রক্তচাপটা কমাবে, দুইটা জায়গায় সিগন্যাল পাঠাবে। ভেগাস স্নায়ু প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন করবে, মানে প্যারাসিম্প্যাথেটিক মানে হার্টকে তার হার্টবিটটা কমাইতে বলবে। তো প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু কি করবে, তার হার্ট রেটটা ডাউন করে দিবে, কমাই দিবে। আবার গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ু কি করবে, ভ্যাসোমোটর সেন্টার, আমাদের এই যে মেডুলাতে কিছু কেন্দ্র থাকে, আমরা শ্বসনের সময় পড়ছিলাম, শ্বসন কেন্দ্র, প্রশ্বাস কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্র, নিউমোট্যাক্সিক কেন্দ্র সবগুলা কিন্তু মেডুলাতেই ছিল, এবং এই যে ভ্যাসোমোটর কেন্দ্র এটাও মেডুলাতে আছে। এটা যখন ইনহিবিটেড হবে মানে ডাউন হবে, যখন অনুদ্দীপিত হবে বা স্মিত হবে, তখন দেখা যাবে রক্তনালীর প্রসারণ হচ্ছে, রক্তনালীর প্রসারিত রক্তনালী দিয়ে রক্ত কম প্রবাহিত হয়, ঠিক আছে, বা রিল্যাক্সে প্রবাহিত হয়। হার্ট রেট যখন ডাউন হবে, হার্ট থেকে রক্ত কম বেরোবে, তার মানে রক্ত আলটিমেটলি কম যদি প্রবাহিত হয়, ব্লাড প্রেশার বৃদ্ধি থেকে সেটা নর্মাল হয়ে আসবে। এইটাই হচ্ছে নর্মাল প্রসেস উচ্চ রক্তচাপ ব্যারো রিসেপ্টরের। তো একটা ছবি তুলে রাখি আমি, ছবিটা তুলে এরপরে সামনের দিকে আগাবো। নেটওয়ার্ক আমাদের সাথে আসলেই খুবই মজা নিচ্ছে আমাদের সাথে। পড়া কিন্তু এখনো হয় নাই শেষ, তোমরা কিন্তু এখনো করবে না ফ্যাস, পড়া আছে এখনো অনেক বাকি, আমাদের ক্লাস এখনো অনেক হবে ধুমধাম। সেই ধুমধামের মধ্যে আমরা পড়ে ফেলবো নিম্ন রক্তচাপ, ভলিওমেট্রিক রক্তচাপটা নিয়ন্ত্রণ। এই নিয়ন্ত্রণের মাধ্যমেই আমাদের ফেজ 2টা হবে কন্ট্রোল। আমরা ফেজ 2তে পাবো মজা, পাবো না সাজা। তো আসলে এই মিলেই হবে আমাদের মূলত হার্টের টপিকটা শেষ আজকে, কিন্তু আমাদের মূলত হার্টের টপিকটা শেষ। তো তোমাদেরকে আরেকবার স্মরণ করে দিতে চাই, যারা কেমিস্ট্রি দেখো নাই ভিডিও এখনও, আয়ন শনাক্তকরণ, হট টপিক, ব্লাস্ট টপিক, ইম্পর্টেন্ট টপিক, মারাত্মক টপিক,
বোম টপিক এখনো আয়ন শনাক্তকরণ দেখো নাই, তারা টপিক 1, 2, 3, 4 লেকচার 4টা আছে, গ্রুপে সেভ আছে, সবাই দেখে নাও। খুবই গুরুত্বপূর্ণ 4টা লেকচার, খুবই ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট লেকচার মিস করলে, যত ইম্পর্টেন্ট লেকচার যত ইম্পর্টেন্ট, পড়া তত স্বয়ংসম্পূর্ণ। লেকচার ইম্পর্টেন্ট না হলে পড়া অস্বয়ংসম্পূর্ণ বা অসম্পূর্ণ থেকে যাবে। তো আমাদের আজকের যেমন কেমিস্ট্রি টপিকটা ইম্পর্টেন্ট, ঠিক সেম এই টপিকগুলো ইম্পর্টেন্ট। এই টপিকগুলো তুমি যদি করো মিস, তুমি পাবা না প্রশান্তির, তুমি নিতে পারবে না প্রশান্তির নিঃশ্বাস, তোমার মিস হয়ে যাবে সকল বিশ্বাস। তোমার বিশ্বাস যদি না থাকে, তুমি যাবে বেঁকে। ঠিক আছে, তো আসো আমাদের নিম্নচাপ ব্যারোরিসেপ্টরটার কাজটা একটু জটিল আছে, তো আমি জটিল করবো না, আমি সহজভাবে দেখাই দিব। আমি সহজভাবে দেখা দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। উচ্চচাপ ব্যারোরিসেপ্টরটা আমাদের মোটামুটি শেষ, এখন আমরা নিম্নচাপ ব্যারোরিসেপ্টরে চলে যাই। এই অংশটার কাজ কিন্তু আমাদের এখানেই শেষ, এই অংশটার তেমন একটা কাজ নাই। আমরা এবার এই জিনিসটা একটু মুছে দিই, মুছে দিয়ে আমরা নিয়ে, আচ্ছা মুছা লাগবে না, আমরা একটা জিনিস এখন দেখান বাকি আছে। তো দেখো আমাদের মস্তিষ্কের অগ্র মস্তিষ্কের 3টা অংশ, সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। আমি এখানে একটু করে দেখাইছি সেরেব্রাম, এখানে একটা গোল্লা আঁকছি, গোল্লাকে আমি দেখাইছি, উপরে হচ্ছে থ্যালামাস, এই দাগ দিয়ে দেখাইছি। এই যে দাগ, এই দাগের উপরের অংশটা হচ্ছে থ্যালামাস, নিচেরটা হাইপোথ্যালামাস। থ্যালামাসের নিচের অংশটা হাইপোথ্যালামাস, এটা একটু গুরুত্বপূর্ণ অংশ। এটা সম্পর্কে আমরা জানবো নিম্নচাপ ব্যারোরিসেপ্টরের ক্ষেত্রে। নিম্নচাপ ব্যারোরিসেপ্টর মানে হচ্ছে যে এটা কার সাথে রিলেটেড, এটা অবশ্যই আয়তনের সাথে রিলেটেড, মনে রাখতে হবে। নিম্নচাপ ব্যারোরিসেপ্টর অলওয়েজ আয়তনের সাথে রিলেটেড। আয়তন, রক্তের আয়তন, কার আয়তন? রক্তের আয়তন। নিম্নচাপ ব্যারোরিসেপ্টর কোথায় থাকে? সিস্টেমিক শিরা মানে মহাশিরা, পালমোনারি শিরা, ডান অলিন্দ ডান লিলোয়ের প্রাচীরে থাকে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। তো ধরো তোমার ব্লাড ভলিউম ডাউন, ব্লাড ভলিউম বা রক্তের আয়তন কমে গেছে। রক্তের আয়তন যত কম, ব্লাড প্রেশার, রক্তের চাপ ততই কম। এই যে রক্তের চাপটা কম, যখন রক্তের চাপ কম হবে, যখন রক্ত একটা জায়গা দিয়ে, একটা স্পেসিফিক জায়গা দিয়ে খুব কম প্রবাহিত, এই জায়গাটাকে আমরা বলি জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স। জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স দিয়ে রক্ত খুব কম প্রবাহিত হবে, অর্থাৎ রক্তের প্রবাহ খুব কম, রক্তের প্রবাহ এই জায়গাটা দিয়ে খুব কম। হোয়াট ইজ দিস? গ্লোমেরুলার ওয়ার্ডটা দিয়ে একটু আইডিয়া করা যায়। গ্লোমেরুলার মানে বৃক্কের সাথে রিলেটেড, গ্লোমেরুলাস। তো একটু জিনিসটা একটু করে দেখি আমরা। আমরা এই অংশটা একটু মুছে দিই, সমস্যা নাই। আমরা জাস্ট একটা শর্টকাটে গ্লোমেরুলাস আঁকার চেষ্টা করতে, নেফ্রন আঁকার চেষ্টা করতেছি আমরা। আচ্ছা, তো আমরা শর্টকাটে একটা নেফ্রন আঁকার চেষ্টা করলাম। এই জায়গাটাতে আমরা এই জায়গাটাকে একটু ফুলাই দিই, যত ফুলবে তত বাড়বে মজা। এই জায়গাটাই একটা জালক সৃষ্টি হয়, এই জালকটাতে একটা ধমনী এসে ঢুকে, একটা ধমনী এখান থেকে বের হয়। যে ধমনীটা এই জালকটাতে ঢুকে, যে ধমনীটা এই জালকটাতে ঢুকে, সেই ধমনীটাকে আমরা বলি এফারেন্ট ধমনী। সেই ধমনীটাকে আমরা বলি এফারেন্ট ধমনী। আমি জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্সটা কি সেটা দেখানোর জন্য এই চিত্রটাতে আসছি। এবং এফারেন্ট, সেই ধমনীটাকে আমরা বলবো এফারেন্ট ধমনী। আর যেটা বের হয়ে যায় সেটাকে আমরা বলবো ইফারেন্ট ধমনী। এফারেন্ট মানে অন্তর্বাহী, ইফারেন্ট মানে বহির্বাহী। তো আসো ভাইয়া, ইফারেন্ট ধমনীটা বের হয়ে যাচ্ছে। তো আসো ভাইয়া, জিনিসটা কি এখানে জাস্ট একটু দেখাই। এটা হচ্ছে আমাদের এফারেন্ট ধমনী। এই যে এইখানে একটা জালক সৃষ্টি করছে নেফ্রন, এটা হচ্ছে নেফ্রনের গঠন। এফারেন্ট ধমনী ঢুকছে, একটা জাল সৃষ্টি করছে, জালটাকে আমরা বলি গ্লোমেরুলাস। জালটার নিচে একটা পেয়ালার মতো অংশটা আছে, এটাকে আমরা বলি বোমেন্স ক্যাপসুল। এইটা হচ্ছে এই প্যাচানো নালিকাটাকে আমরা বলি নিকটবর্তী প্যাচানো নালিকা। ইউ আকৃতির এই নালিকাটাকে আমরা বলি হেনলি লুপ।
এই যে প্যাচানো নালিকাটা, এটাকে আমরা বলি দূরবর্তী প্যাচানো নালিকা, এটা একটু দূরে, এবং এই নালিকাটাকে আমরা বলি সংগ্রাহী নালিকা। তো দেখো এই যে দূরবর্তী প্যাচানো নালিকা এবং এফারেন্ট ধমনী, এদের মাঝখানে কিছু সংবেদী কোষ থাকে। এদের মাঝখানে এই জায়গাটাতে কিছু সংবেদী কোষ থাকে, এই জায়গাটাতে কিছু সংবেদী কোষ থাকে। এগুলো হচ্ছে সেই সংবেদী কোষগুলো। এই সংবেদী কোষগুলোকেই বলা হয় জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স। তাহলে কোথায় বললাম ভাইয়া অবস্থানটা হচ্ছে এফারেন্ট ধমনী এবং দূরবর্তী প্যাচানো নালিকা, এদের মাঝখানে। এফারেন্ট ধমনী, দূরবর্তী প্যাচানো নালিকা, এদের মাঝখানে কিছু সংবেদী কোষ থাকে। এই সংবেদী কোষগুলোকে বলা হয় জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স। জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স। তাহলে এই জায়গাটাতে এখন তোমার যখন ব্লাড ফ্লো কমে গেছে, ব্লাড ভলিউম কম, সবার আগে ভলিউম, আয়তন, রক্তের আয়তন কম, মানে রক্তের চাপ এখন তোমার কম, তার মানে তোমার কিডনি দিয়ে কম রক্ত প্রবাহিত হচ্ছে। তাহলে জাক্সটাগ্লোমেরুলার এই অ্যাপারেটাস বা এই সংবেদী কোষগুলোতে রক্তের চাপ কম যাচ্ছে। এই সংবেদী কোষ কি করবে? সেই কম চাপটা গ্রহণ করবে। গ্রহণ করে সে কি করবে? একটা গুরুত্বপূর্ণ এনজাইম ক্ষরণ করবে, যার নাম রেনিন। যার নাম রেনিন। রেনিনের নাম তোমরা শুনছো। রেনিন খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ হওয়ার কারণেই সে এখানেও কাজ করে, আবার আমাদের পাকস্থলিতে গিয়েও কিন্তু কাজ করে। রেনিন হবে না বিলীন, তার গুরুত্ব অসীম, সে আজীবন সসীম। তাইলে এই যে রেনিন, সে কি করবে? অ্যানজিওটেনসিনোজেন, অ্যানজিওটেনসিনোজেন নামক একটা নিষ্ক্রিয় প্রোটিন থেকে একটা সক্রিয় প্রোটিন তৈরি করবে, যার নাম অ্যানজিওটেনসিন। তাহলে এই সব কাজ বৃক্কে ঘটতেছে। দেখো রক্ত থেকে আলটিমেটলি বৃক্কে চলে আসছি। তাহলে অ্যানজিওটেনসিন কি করবে? অ্যানজিওটেনসিন একটা হরমোন, গুরুত্বপূর্ণ হরমোন। অ্যানজিওটেনসিন হরমোনটা কি করবে? অ্যালডোস্টেরন হরমোন ক্ষরণ করবে, আরেক গুরুত্বপূর্ণ হরমোন। এর কাজ হইল আমাদের এই যে বৃক্কীয় নালিকাগুলো দিয়ে যে বর্জ্য পদার্থের সাথে পানি এবং সোডিয়াম আয়ন চলে যায়, সে সোডিয়াম আয়ন অ্যান্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন, রিঅ্যাবজর্ব করে ফেলবে, খুবই গুরুত্বপূর্ণ। তো সোডিয়াম আর ওয়াটার যখন রিঅ্যাবজর্ব হয়ে যাবে, সোডিয়ামের সাথে ওয়াটার আমাদের দেহে চলে যাবে। ওয়াটার যখন দেহে চলে গেল, সেই ওয়াটার কি করবে? আমাদের ব্লাডের সাথে মিশবে, ব্লাড ভলিউমটা বাড়বে। তো আলটিমেটলি কি হইলো কাহিনীটা? ব্লাড ভলিউম বাড়লো। ব্লাড ভলিউম বাড়া মানে ব্লাড প্রেশারটা নরমাল হইল। বুঝা গেছে? তো আসো, জিনিসটা হলো খুব সহজ, বাট আমরা করে ফেলি জটিল। জটিল হলে হবে কঠিন, কঠিন হলে হবে মিস। এক্সামের শেষে আমরা বলবো ইস, রসনা সরিষার তেল, ইস। ঠিক আছে? আচ্ছা, তো আমরা জিনিসটি একটু দেখি যে নিম্নচাপ ব্যারিয়ার রিসেপ্টরের সহজ হিসাব ব্লাড ভলিউম কম। ভলিউম মানে রক্তের আয়তনের সাথে রিলেটেড নিম্নচাপ ব্যারিয়ার রিসেপ্টর। রক্তের ভলিউম যখন কম, রক্তের প্রেশার কম। রক্তের প্রেশার যখন কম, আমাদের এফারেন্ট ধমনী আর দূরবর্তী প্যাচানো নালিকা, আমাদের নেফ্রনে এফারেন্ট ধমনী দূরবর্তী প্যাচানো নালিকা মাঝখানে কিছু সংবেদী কোষ থাকে, এদিকে আমরা বলি জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স। জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স, এই কমপ্লেক্সটার মধ্যে দিয়ে রক্ত কম প্রবাহিত হয়। এই কম প্রবাহিত রক্ত জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স ধরতে পারে সেই রেনিন নামক একটা এনজাইম ক্ষরণ করে। রেনিন এখানেও আছে, আবার রেনিন পাকস্থলিতে আছে। রেনিন খুবই গুরুত্বপূর্ণ, রেনিনকে করা যাবে না অবহেলা। রেনিন আমাদের জন্য কাজ করে সারা বেলা। তো রেনিন যখন অ্যাক্টিভ হবে, তখন সে অ্যানজিওটেনসিনোজেন একটা নিষ্ক্রিয় প্রোটিন থেকে একটা সক্রিয় প্রোটিন তৈরি করবে, অ্যানজিওটেনসিন। এটা একটা গুরুত্বপূর্ণ হরমোন ক্ষরণ করবে, অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরনটা সোডিয়াম আর ওয়াটারকে রিঅ্যাবজর্ব করবে, নালিকা থেকে দেহে পাঠিয়ে দিব। ওয়াটার যখন দেহে চলে যাবে, ব্লাডের সাথে মিশে ব্লাড ভলিউম মানে রক্তের আয়তনটা ওয়াটার বাড়ায় দিবে। যখন রক্তের আয়তন বাড়বে, রক্তের প্রেশারটাও বেড়ে যাবে। সিম্পল প্রসেস। আরেকটা প্রসেস সহজ, যখনই এই জায়গায় ব্লাড ভলিউম কমে, সহজ হিসাবে যখনই এই জায়গাটাতে, আমি এটার একটা ছবি তুলে রাখি আগে। রাত হয়ে গেছে বেশ, আমরা দ্রুতই করবো, আমাদের খেলা শেষ। ঠিক আছে? যখনই এই জায়গাটাতে ব্লাড ভলিউম কমে, তখনই এই যে আমাদের হাইপোথ্যালামাস বলছিলাম, হাইপোথ্যালামাস ব্লাড ভলিউম যদি কমে যায়, তাহলে বিপি কমবে। আমি এই দিক থেকে দেখাচ্ছি, বিপি যদি কমে, আরেকভাবে আমাদের বিপিটাকে নরমাল করা যায়।
যে হচ্ছে দেখা যাচ্ছে নর্মাল বিপি আরেকভাবে কিভাবে করব, যখনই কমবে তখন হাইপোথ্যালামাস অ্যাক্টিভ হয়ে যাবে। হাইপোথ্যালামাস মস্তিষ্কের এই যে হাইপোথ্যালামাস অ্যাক্টিভ হয়ে যাবে, হাইপোথ্যালামাস অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গিয়ে সে আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে একটা হরমোন ক্ষরণ করাবে, যে হরমোনটার নাম হলো অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইউরেটিক হরমোন, অ্যান্টি ডাইউরেটিক হরমোন আমরা শর্টকাটে এটাকে বলি ADH, অথবা এটার আরেকটা নাম আছে এটার আরেকটা নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিশন টেস্টের জন্য। তাহলে এই যে অ্যান্টিডাইরেটিক হরমোন ভ্যাসোপ্রেসিন, এটা ক্ষরিত হয় পিটুইটারি গ্রন্থি থেকে। কে ক্ষরণ করায়? হাইপোথ্যালামাস ক্ষরণ করায়। কখন ক্ষরণ করায়? যখন ব্লাড প্রেশার কমে। ব্লাড প্রেশার কখন কমে? যখন ব্লাড ভলিউম কমে যায়। তাহলে এইটা অ্যান্টিডাইউরেটিক হরমোনটা যখন ক্ষরিত হবে, সে কি করবে? বৃক্কের পানি ভেদ্যতা, ওয়াটার পারমিয়েবিলিটি, আমাদের বৃক্কীয় নালিকাগুলো যে দেখাছিলাম, নিকটবর্তী প্যাচানো নালিকা, হেনরির লুপ, এই নালিকাগুলোতে পানি ভেদ্যতা বাড়ায়, মানে পানি খুব দ্রুত আবার ব্যাক করে দেহে। ঠিক আছে, তাহলে এটা একটু বাংলায় লিখি, পানি ভেদ্যতা বৃদ্ধি। কোথায়? বৃক্কীয় নালিকায়। বৃক্কীয় নালিকায় পানি ভেদ্যতা বৃদ্ধি। পানি ভেদ্যতা যখন বৃদ্ধি করবে, তো আলটিমেটলি দেখা যাচ্ছে পানি আবার দেহে ব্যাক করবে। পানি যদি দেহে ব্যাক করে, ব্লাড ভলিউম বৃদ্ধি পাবে। ব্লাড ভলিউম যদি বৃদ্ধি পায়, ব্লাড প্রেশার কেমন হয়ে যাবে? নরমাল বিপি। তাহলে আর একটু বলি সহজভাবে, ব্লাড ভলিউম কমছে, ব্লাড প্রেশার কমছে, হাইপোথ্যালামাস অ্যাক্টিভ হয়েছে, পিটুইটারি গ্রন্থি থেকে অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা ADH অথবা ভ্যাসোপ্রেসিন ক্ষরণ করাইছে, এটা আমাদের বৃক্কীয় নালিকাতে গিয়েছে, বৃক্কীয় নালিকাতে গিয়ে পানি ভেদ্যতা বাড়ায় দিছে, পানি আবার বৃক্কীয় নালিকা দ্বারা দেহের মধ্যে ব্যাক চলে আসছে, ব্লাড ভলিউম বেড়ে গেছে, ব্লাড প্রেশারটাও নরমাল হয়ে গেছে। আরেকটা প্রসেসটি এটা, জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্সের মধ্যে ব্লাড যদি কম যায়, ব্লাড প্রেশার কমলে, ব্লাড যদি কম যায়, রেনিন করতে হবে, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন, ওয়াটার এবং সোডিয়াম রিঅ্যাবজর্ব, পুনঃশোষণ হয়ে দেহে চলে যাবে, ব্লাড ভলিউম বাড়বে, ব্লাড প্রেশার বাড়বে। তাহলে দুইটাই নিম্নচাপ ব্যারোরিসেপ্টরের কাজ, দুইটা ক্ষেত্রেই নিম্নচাপ ব্যারোরিসেপ্টর ভূমিকা পালন করে। আচ্ছা, এবার আমরা শেষ করে দিব ক্লাস, হয়ে যাবে সবার শেষে আমাদের ব্লাস্ট। তো ব্লাস্টের জন্য সবাই রেডি হও। আমাদের এখনই হয়ে যাবে অবজেক্টিভ এবং সৃজনশীল। তোমরা খুবই দ্রুততার সাথে আনসার দিবা অবজেক্টিভগুলো এবং সৃজনশীলগুলো। আজকের ক্লাসের শেষে, যেহেতু আমাদের ফেজ 2 শেষ, আমরা রিল্যাক্স হব বেশ। আমাদের আজকে এই যে রক্তের চ্যাপ্টারের ফার্স্ট পেজটা ছিল রক্তকণিকা প্লাস রক্তের বর্ণনা, সেকেন্ড পেজটা হৃৎপিণ্ড ছিল। আজকে আমাদের ফেজ 2টা শেষ, আমরা রিল্যাক্স হব বেশ। ফেজ শেষ হলে ফেজ 2 আমরা করব ইয়াহু। তো ইয়াহু দেওয়ার জন্য আমি ইয়াহু দেওয়ার সাথে সাথে তোমাদেরকে আজকে মজার এক্সক্লুসিভ হ্যান্ড নোট, মডুলাসের আমারই লিখা মডুলাসের হ্যান্ড নোটটা তোমাদেরকে PDF দিয়ে দিব, প্লাস ছবিও দিয়ে দিব। তোমরা হ্যান্ড নোটটা খুব ভালো করে পড়ে ফেলবা, যাদের ইচ্ছা নোট করে ফেলবা, ভালো করে পড়বা প্লাস নোট করবা। কেন? কারণ এই হ্যান্ড নোট যদি তোমার কাছে থাকে, তোমার কোনো কষ্ট হবে না ভাই, অ্যাডমিশনের জন্য প্রিপারেশন সহজ হবে। তাই তো অ্যাডমিশনের জন্য প্রিপারেশন যদি তোমার সহজ করতে হয়, হ্যান্ড নোট ভালো করে পড়তে হবে ভাই। হ্যান্ড নোট একাডেমিক প্লাস অ্যাডমিশন দুইটার জন্য ক্রিয়েট করা হয়েছে, তাই তো আমরা হ্যান্ড নোটটা ভালো করে পড়বো। এটা আমি আজকে গ্রুপ শেষে, যেহেতু ফেজ 2 শেষ হচ্ছে, আমরা দিয়ে দিব। এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের রক্তের ক্লাসটা 2 ক্লাস থাকবে আমাদের নেক্সট মঙ্গলবার এবং বৃহস্পতিবার থেকে। তো তোমরা সবাই জানো প্রাইভেট গ্রুপে ক্লাস শুরু হবে। তো যাই হোক, যেখানে ক্লাস শুরু হোক, আমাদের মোটামুটি রক্তের ক্লাসটা 2টা ক্লাস পরে আমাদের পুরো রক্তের চ্যাপ্টার শেষ, অনেক বড় একটা চ্যাপ্টার শেষ হবে। এই চ্যাপ্টার থেকে অবশ্যই 100% কমন কোয়েশ্চেন আসবে। যে কোনো জায়গায় কোয়েশ্চেন তুমি পাবা, হয় একাডেমিক না হয় অ্যাডমিশন, অথবা উভয়ে অবশ্যই পাওয়ার সম্ভাবনা 100%। একটা সৃজনশীল অবশ্যই আসে, আর অবজেক্টিভ তো একাডেমিক স্যারদের তো ফেভারেট। স্যাররা যখনই জুলজি বই খুলে সবার প্রথম টার্গেট থাকে রক্তের চ্যাপ্টারে ঢুকবে, বিশেষ করে হৃৎপিণ্ডতে ঢুকে যাবে, স্যারদের এটা মূল টার্গেট থাকে। তো আসো আমরা তাহলে দেখি এখন সিকিউটা সহজ। তার আগে আমরা একটু এক্সট্রা ইনফরমেশন কিছু জানবো। আমাদের কিছু এক্সট্রা ইনফরমেশন জানার দরকার আছে। কিছু এক্সট্রা ইনফরমেশন আমরা জানবো এখন। এক্সট্রা ইনফরমেশন হলো রক্তচাপ ভাইয়া কি দিয়ে মাপি? রক্তচাপ কি দিয়ে মাপি? রক্তচাপ মাপার যে যন্ত্র, সেই যন্ত্রটা হচ্ছে স্পিগমোম্যানোমিটার।
আমি তোমাদেরকে একটু দেখাবো স্পিগমো ম্যানোমিটারটা। অনেকদিন ধরে এখানে থাকতে থাকতে আসলে ওল্ড হয়ে গেছে বলতে হচ্ছে, মানে অনেকদিন ধরে যাই না তো আসলে, ভাই এখনো হয় নাই, এই জন্য তোমার তাহলে এটাই হলো স্পিগমো ম্যানোমিটার বা আমাদের রক্তচাপ মাপার মেশিন। এটা হলো মেইন যন্ত্রটা, এটার মাধ্যমে আমরা দেখি হচ্ছে যে রক্তচাপটা কেমন হচ্ছে। এটা হচ্ছে পাম্পিং মেশিন, এটার মাধ্যমে পাম্প দেওয়া হয়, পাম্পিং করে আমরা জানতে পারবো যে আসলে রক্তটা কেমন হচ্ছে। আর এটা হাতে বাঁধা হয়, এটা হচ্ছে বেল্ট, ঠিক আছে। এই বেল্টটা বা কাফ, এই কাফটা হাতে বাঁধা হবে বেঁধে এই জায়গাটাই দেখা হবে যে আসলে রক্তচাপটা কত আসতেছে, ঠিক আছে, হয় হাই নাকি লো সেটা দেখা হবে। এটা হচ্ছে তাহলে এটাই হচ্ছে আমাদের কাফ বা রক্ত মাপার মেশিন বা চাপ মাপার যন্ত্র, স্পিগমো ম্যানোমিটার, এটার নাম স্পিগমো ম্যানোমিটার। তো আমি একটু লিখে দিই স্পিগমো ম্যানোমিটার। এরপর আমি যদি দেখি হৃদস্পন্দন, কিভাবে দেখবো ভাইয়া? এটাই হচ্ছে সেই স্টেথোস্কোপ, ঠিক আছে। এটাই হচ্ছে সেই স্টেথোস্কোপ। এই স্টেথোস্কোপ দিয়ে আলটিমেটলি আসলে আমরা মজা করে বুক ফুলিয়ে ফুলিয়ে ঘুরি। বুক আবার বেশি ফুলানো যাবে না, বেশি ফুলালে আবার সমস্যা, ঠিক আছে। চেস্ট টাইটনেস হবে, বুকে ব্যথা পাবো। তো এটাই হচ্ছে আসলে মূলত আমাদের স্টেথোস্কোপ। এটা হচ্ছে ইয়ারপিস, এটা হচ্ছে যে আমাদের মূলত এখানে লাগাবো, লাগিয়ে শুনবো আসলে। আর এগুলো হচ্ছে যে আমাদের কানের ভিতরে এভাবে ঢুকাই দেওয়া হবে। তো ঢুকাই আমরা আলটিমেটলি শুনতে পাবো যে হ্যাঁ কি হচ্ছে কি না হচ্ছে, ঠিক আছে। তো এই জায়গায় বাড়ি মারা যায় না, বাড়ি মারলে হাতটা কানটান একদম ফুটে যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমাদের স্টেথোস্কোপ। আচ্ছা, তো আসি আমরা আমাদের নেক্সট জায়গাটাতে। একটা খুবই গুরুত্বপূর্ণ যন্ত্রের নাম এখন আমি দেখাবো। আরেকটা গুরুত্বপূর্ণ যন্ত্র হচ্ছে পালস অক্সিমিটার। তোমরা অনেকে এটার নাম জানছো। এই করোনা সিচুয়েশনে পালস অক্সিমিটারটা অনেক বেশি ফেমাস হয়েছে। পালস অক্সিমিটারটা হচ্ছে একই সাথে আমাদের কোষে অক্সিজেনের ঘনত্ব, হৃদস্পন্দন মাপার যন্ত্র। একই সাথে কোষে অক্সিজেন ঘনত্ব ও হৃদস্পন্দন মাপার যন্ত্র। এই যন্ত্রটা বর্তমানে ভাইয়ের কাছে নাই, পালস অক্সিমিটার যন্ত্রটা বর্তমানে ভাইয়ের কাছে নাই, তবু আমি তোমাদেরকে একটু দেখাতে চাই। যদিও বর্তমানে নাই, তাও একটু দেখাতে চাই পালস অক্সিমিটারটা কেমন হবে ভাই। এটাই হচ্ছে ভাই সেই পালস অক্সিমিটার। তো হ্যাঁ, এটাই হচ্ছে আসলে সেই পালস অক্সিমিটার। এই আঙ্গুলটা ঢুকাইয়া দিছে এরকম করে, বিশেষ করে মিডল ফিঙ্গারটা ঢুকাইয়া দেখা হয় যে আসলে আমাদের মিডল ফিঙ্গারে অক্সিজেন স্যাচুরেশন অ্যান্ড মানে অক্সিজেনের ঘনতা, হৃদস্পন্দনটা দেখা হয়। দেখো অক্সিজেন স্যাচুরেশন 99 এখানে লেখা আছে, হৃদস্পন্দন 78 লেখা আছে। এটা ছাড়াও আমরা আরও সুন্দর একটা দেখতে পারি, এটা তো ঠিক সেম দেখা যাচ্ছে। এটা পালস অক্সিমিটার, এদিক থেকে দেখা যাচ্ছে 99 অক্সিজেন স্যাচুরেশন, হৃদস্পন্দনটা হচ্ছে 78। 99 অক্সিজেন স্যাচুরেশন, হৃদস্পন্দনটা হচ্ছে 78। তাহলে এটাই হচ্ছে আমাদের পালস অক্সিমিটার। একই সাথে হৃদস্পন্দন ও
অক্সিজেনের ঘনত্ব দেখা হয়। তো এই তিনটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ তিনটা অবজেক্টিভ। এই তিনটা অবজেক্টিভ যদি মিস করি হবে না অ্যাডমিশনের ভালো প্রিপারেশান হয়ে পড়ে যাব আমরা ডিপ্রেশন, হবে না আমাদের স্যাটিসফ্যাকশন, হয়ে যাবে সব ধরনের কনফিউশন। তো আমাদের কনফিউশন আমরা দূর করতে চাই, এজন্য আমরা একটা প্রশ্ন দিব ভাই। প্রশ্নটা হচ্ছে স্ফিগমোম্যানোমিটার দ্বারা নিয়মিত রক্তচাপ মাপেন। তাহলে একটা কোশ্চেন, এটা হচ্ছে যে ঢাকা 15, ঢাকা 2015, ঢাকা বোর্ড 2015-তে আসছে। ধরো আমি আমার নাম দিয়ে লিখি মুন্না সাহেব, স্ফিগমোম্যানোমিটার দিয়ে মেপে তার রক্তের চাপ দেখলেন কত 175 বাই কত 110 মিলিমিটার অফ মার্কারি। তো এটা হচ্ছে যে তোমার উদ্দীপক গ নাম্বারটাতে বলছে উদ্দীপকে মুন্না সাহেবের কি ধরনের রক্তচাপ। তো দ্রুত আনসার করো তোমরা সবাই। উদ্দীপকে মুন্না সাহেবের কি ধরনের রক্তচাপ বিদ্যমান। দ্রুততার সাথে তোমরা আনসার করো। তোমরা দ্রুততার সাথে আনসার করো। এই উদ্দীপকটা খুবই গুরুত্বপূর্ণ। এই উদ্দীপকটা দ্রুততার সাথে আনসার করো। উদ্দীপকটা দেখতে পাচ্ছ না অনেকে? উদ্দীপকটা দেখো। ভেরি গুড, ভেরি গুড। সবাই পারতেছে, সবাই পারতেছে, অনেক ভালো লাগতেছে আসলে যে আমার স্টুডেন্টরা পারতেছে। স্ফিগমোম্যানোমিটার দিয়ে এখন পর্যন্ত যদি তোমার স্ফিগমোম্যানোমিটার দিয়ে আসলে কোনো এখন পর্যন্ত কোনো ইয়াং মেয়ের আসলে ব্লাড প্রেশার মাপার সৌভাগ্য হয় নাই। যদি হয় আসলে, যদি হয় দেখবো, তখন ওরটা মাপার পর আমারটাও মেপে দেখবো। আহা কেমন লাগবে আমার নিজের মধ্যে। ঠিক আছে, আমারটা আসলে কত ওরটা আছে আসলে আমার মনে হচ্ছে আমারটাই হবে বেশি, তাই আমি হয়ে যাব এরপর সম্পূর্ণ দেশি। আচ্ছা লিখে এখন আশা করি ক্লিয়ার আসছে, এখন মোটামুটি একটু ক্লিয়ার আসছে। দেখা যাচ্ছে যে হ্যাঁ মুন্না সাহেব স্ফিগমোম্যানোমিটার দিয়ে তার ব্লাড প্রেশার পাইছেন এটা 175/110। এটাই তোমার মূল উদ্দীপক। এটা দিয়ে তোমার বুঝতে হবে যে ব্লাড প্রেশারটা কেমন, হাই নাকি লো, হাই নাকি লো, এটা একটু তোমার দেখতে হবে। ভেরি গুড, তোমরা সবাই গুড, ভালোই অ্যান্সার দিছো। এটা হচ্ছে যে হাই ব্লাড প্রেশার, মানে এটাকে আমরা যদি বলি এটা হইল উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ, তাহলে মুন্না সাহেবের উচ্চ রক্তচাপ আছে, এটাই জাস্ট ব্যাখ্যা করতে বলছে, আর কিছুই না, জাস্ট এটাই ব্যাখ্যা করে দিলেই চলবে। তো আসো আচ্ছা আমরা মোটামুটি একটা ছবি তুলে নিলাম। আমরা আর বেশিক্ষণ তোমাদেরকে দিব না জ্বালা। তোমাদের বেড়ে যাচ্ছে মনের জ্বালা, বেড়ে যাচ্ছে পেটের জ্বালা, আলটিমেটলি তোমার বেড়ে যাচ্ছে সব ক্ষুধা। তুমি অনেক বেশি ক্ষুধার্ত, তোমাকে আমি আর করবো না বিষাক্ত। ঠিক আছে, তোমার পেটের ক্ষুধা, মনের জ্বালা, মনের জ্বালা তো আমি দূর করতে নাও পারি, পেটের ক্ষুধা তুমি এখন বাসায় তোমার করে নাও দূর। আমিও চলে যাব এখন খুবই দূরে সুর। তো সুর মিলাইয়ে আমরা পড়ি 2-3টা অবজেক্টিভ পড়ার পরে আমরা করব আমাদের ক্লাস শেষ। তো দেখো মেডিকেল অ্যাডমিশন একটা অবজেক্টিভ, কোন জাতীয় ব্যারো রিসেপ্টর, আমরা সহজভাবে লিখি কোন ব্যারো রিসেপ্টর। কোন ব্যারো রিসেপ্টর, কোন ব্যারো রিসেপ্টর রক্তের আয়তন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। রক্তের আয়তন নিয়ন্ত্রণে
ভূমিকা রাখে। উচ্চচাপ, ক্যারোটিড, নিম্নচাপ, অ্যাট্রিয়াল। একটা ম্যাট কোশ্চেন দিছি আমরা, এটা হচ্ছে ম্যাট 18-19 মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2018-19 সেশনে, মানে গতবারের আগের বারই আসছে। একটু দ্রুত আনসার করো সবাই। পেটের ক্ষুধা মনের ক্ষুধা সব দূর করার জন্য আমাদের এখন যেতে হবে টেবিলে। আমরা আর করবো না বক বক, আমরা চলে যাব এখন ঠক ঠক টু দি টেবিল। ঠিক আছে, তো একটু সবাই দ্রুত, আচ্ছা আমি একটু সরে যাই, দ্রুত আনসার করো। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, তোমরা সবাই ইজিলি পারতেছো, মানে বুঝতেছো যে তোমরা এত বেশি এক্সপার্ট হয়েছে এই পড়াটাতে যে তোমাদের আর কোনো ধরনের কনফিউশন নাই, তোমাদের আর কোনো টেনশন নাই। না থাকে যদি কনফিউশন কেটে যাবে, সব ডিপ্রেশন হয়ে যাবে, সব কিছু সলিউশন, তুমি চান্স পাবা ইনশাল্লাহ। থাকবে না কোনো ধরনের হেসিটেশন, কোনো ধরনের হেসিটেশন ছাড়াই তুমি ইনশাল্লাহ ভালো করতে পারবা। এই যে এই জিনিসগুলো যে তোমরা পেরে যাচ্ছ, কত সহজ তোমাদের জন্য, তোমরা পারতেছো, যে এদিকে ভাইয়ারা অনেক ভালো লাগতেছে আসলে। তো তোমরা সবাই রাইট অ্যান্সার দিছো, অসংখ্য ধন্যবাদ। নিম্নচাপ ব্যারিরিসেপ্টর, নিম্নচাপ ব্যারিরিসেপ্টর হচ্ছে আমাদের রক্তের আয়তন নিয়ন্ত্রণ করে। আমরা পড়ার সময় অলরেডি দেখে ফেলছিলাম, রক্তের আয়তন নিয়ন্ত্রণ করে মূলত নিম্নচাপ ব্যারিরিসেপ্টর। ভেরি গুড, সবাই পারছে, একদম সবাই। আজকে অনেকে দেখতেছি, অনেকে নতুন আসছো, বাট দেখতেছি তোমরাও পারতেছো। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে ভাইয়ার ভালো লাগতেছে যে তোমরা অনেকে নতুন ক্লাসটা জয়েন করার পরেও খুব ইজিলি মেডিকেলের কোশ্চেনগুলো আনসার করে ফেলতে পারতেছো। অনেকের ইঞ্জিনিয়ারিং ইচ্ছা থাকতে পারে, বাট তোমরা মেডিকেলে কিন্তু পরীক্ষা দিবা। পরীক্ষা দিলে তোমাদের যাতে কোনো কনফিউশন না থাকে, কোনো হেজিটেশন না থাকে, ডিপ্রেশন না আসে, তোমরা যেন ইজিলি খুব সহজভাবে পরীক্ষাগুলো আনসার করতে পারো। এই জন্যই তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দেবো যে তোমরা হ্যাঁ খুব সুন্দরভাবে আনসারগুলো করতেছো। ঠিক আছে, তোমাদের যেন আর কোনো ধরনের ঝামেলা না হয় এই জিনিসগুলোতে। আমি একটু একটা ছবি তুলি, লাস্ট একটা অবজেক্টিভ দিয়ে আমি আজকের ক্লাসটা শেষ করব, যেহেতু অনেক রাত হয়ে গেছে আমাদের। লাস্ট একটা অবজেক্টিভ আমরা দিই, এটা ডিউর কোশ্চেন, এটা ডিউর কোশ্চেন। স্বাভাবিক রক্তচাপ কত? এখানে ওনারা একটা অপশন দিয়ে দিয়েছেন, সিস্টোলিক অনুপাত ডায়াস্টোলিক, মানে ওনারা বলতেছেন সিস্টোলিক অনুপাত ডায়াস্টোলিক অনুপাতে রক্তচাপটা স্বাভাবিকভাবে কত। এটা হচ্ছে ডিউর একটা কোশ্চেন। আমি আগে অপশনগুলো লিখে দিই, ক, খ, গ, ঘ। 120 মিলিমিটার অফ মার্কারি অনুপাত 80 মিলিমিটার অফ মার্কারি, 170 মিলিমিটার অফ মার্কারি অনুপাত 50 মিলিমিটার অফ মার্কারি, 140 মিলিমিটার অফ মার্কারি অনুপাত 90 মিলিমিটার অফ মার্কারি, 110 মিলিমিটার অফ মার্কারি অনুপাত 95 মিলিমিটার অফ মার্কারি। দেখি তোমরা কে কে পারো এটা। দ্রুততার সাথে আনসার দাও। হাম্মে ছায়া হে রাতোं का नशा, আমরা পাবো খুব বড় বড় আশা। আমাদের মধ্যে এখন রাতের নেশা জমছে, আমরা এখন আশা দেখতেছি শুধু।
তো দ্রুততার সাথে আনসার দাও। ভেরি গুড, ভেরি গুড। অনেকে আনসার অলরেডি দিয়েও ফেলছে। ভেরি গুড, ভেরি গুড। ভালো লাগতেছে আসলে জিনিসগুলো, যে তোমরা ভালোভাবে পারতেছো। আচ্ছা, তাহলে অপশনটা হচ্ছে তোমরা সবাই পারছো, ভেরি গুড। আরো সবাই আনসার দিতে থাকো। তো তোমরা সবাই জানো যে ইনশাল্লাহ 8 তারিখ থেকে আমাদের সিক্রেট গ্রুপে ক্লাস হবে। তোমরা এখনো অনেকেই আসলে আমাদের কনফার্মেশন ফি দিয়ে কনফার্ম হও নাই। যারা যারা পড়তে চাও, যে কোনো সাবজেক্ট তুমি পড়তে পারবা, যে কোনো সাবজেক্ট তুমি পড়তে চাও, তুমি জাস্ট কনফার্মেশন ফি দিয়ে অ্যাড হয়ে যাও। ফিজিক্স, ম্যাথ অ্যান্ড আইসিটি সাবজেক্টগুলোর জন্য তুমি তোমার ইমু ভাইয়ের সাথে যোগাযোগ করবা, ওনাকে মেসেজ দিবে, উনি সব কিছু বুঝিয়ে দিবে। বায়োলজি আর কেমিস্ট্রি এই দুটো সাবজেক্টের জন্য যোগাযোগ করবা মিশু ভাইয়াকে। এবং ইনশাল্লাহ এই বছর ফিজিক্স এবং বায়োলজি আমারটা এবং ইমুরটা দুইটা সাবজেক্টই সারা বছর অনলাইনে চলবে। যারা অনলাইনে করতে চাও বা আমাদের চিটাগংয়ের বাইরে অথবা চিটাগংয়ের ভেতরে, তারা সবাই করতে পারবা। তোমার জন্য একটা সুসংবাদ। তার চেয়ে বড় সংবাদ হইল বায়োলজি পুরো কোর্সটাই আসলে আমি ইনশাল্লাহ নিব সামনের দিকে। ভালো খারাপ সংমিশ্রণে আসলে ক্লাসগুলো হবে। খারাপ হবে কোনো সময়, কোনো সময় ভালো হবে। তোমাদের যদি স্বতঃস্ফূর্ত আমি দেখি অংশগ্রহণ, ক্লাসগুলো নিব অনেক সুখে, মানে অনেক হ্যাপিতে আসলে ক্লাসগুলো নিতে পারবো। তো চাই তোমাদের অংশগ্রহণ, থাকবে না ক্লাস নিতে কোনো বাঁধন, ঠিক আছে? তো আমরা আসলে দেখতেছি এটা হচ্ছে যে আসলে ক নাম্বারই অ্যান্সারটা, ঠিক আছে? রক্তের স্বাভাবিক চাপ হচ্ছে যে 120/80, এটা হচ্ছে রক্তের স্বাভাবিক সিস্টোলিক ডায়াস্টোলিক প্রেশার। তো আজকে মোটামুটি এখানে শেষ করি। আমাদের টাইম অনেক হয়ে গেছে, রাতে 10:30 বেজে গেছে। সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসটাই বায়োলজির সর্বশেষ ফ্রি ক্লাস। এরপর আমরা সিক্রেট গ্রুপে ইনশাল্লাহ ক্লাস নেব এবং আমাদের নেক্সট 2টা ক্লাসে কিন্তু সবচেয়ে মজার বিষয় রক্তের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো আজকে আমি এখনই গ্রুপে তোমাদেরকে পিডিএফ ফাইলটা দিয়ে দিচ্ছি, প্লাস ছবিগুলো দিয়ে দিচ্ছি। তোমরা এই ছবিগুলো ভালো করে দেখবা, কালেক্ট করবা, পড়বা, চাইলে নোটও করতে পারো, চিত্রগুলো আঁকবা। বায়োলজির চিত্র আঁকতে হবে, রক্তের চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা চিত্র অবশ্যই আঁকতে হবে। যদি তুমি চিত্র না আঁকো তুমি ভালো করে পড়তে পারবা না। যদি ভালো করে পড়তে না পারো, ভালো করে পরীক্ষা আনসার করতে পারবা না। ভালো করে পরীক্ষা যদি আনসার না করো, ভালোভাবে পাস করতে পারবা না, অ্যাডমিশন ভালো করতে পারবা না। দোষ হবে আমার, দোষ হবে তোমার, দোষ হবে সবার। তো আমারও ঘুম শেষ, তোমারও ঘুম শেষ, সবাই হয়ে যাব নিঃশেষ, ঠিক আছে? তো সবাই ভালো করে পড়ো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।